ছাদের দরজা খুলতেই নজর এলো আমার স্বামী অন্য মেয়ের কাছাকাছি বসে গল্প করছে। মেয়েটি সোহাগের বাহু ধরে ওর দিকে ঝুঁকে আছে। সোহাগ আমাকে দেখেও না দেখার ভান করল। মেয়েটার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। বেশ কয়েকদিন ধরে ওদের ঘনিষ্ঠতা চোখে পড়ছে। ব্যাপারটা গুরুত্ব না দিয়ে শুকনো কাপড়গুলো নিয়ে রুমে চলে এলাম। আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। একটু দেরি হলে কাপড়গুলো ভিজে যেত। কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে তুলে রাখলাম। শরীরটা খারাপ লাগছে। সোহাগের ব্যাপারটা খুব ভাবাচ্ছে। আজকাল পাশের বাসার চৈতি ভাবির সাথে সোহাগের খুব ভাব হয়েছে। সোহাগ আমার স্বামী। ভালোবেসে বিয়ে করেছে, প্রায় 2 বছর হতে চলল। দুজনের সংসারে সুখের অভাব নেই। তবে আজকাল ভালোবাসার রং ফিকে হতে শুরু করেছে। যাকে নিজে থেকে বেশি বিশ্বাস করি সে নিশ্চয়ই আমাকে ঠকাবে না। এ ধারণা বদ্ধমূল হয়ে গিয়েছিল বিধায় সবকিছু দেখেও না বোঝার ভান করছিলাম। চৈতি ভাবির স্বামী বিদেশে থাকে। বছর 2 বছরে একবার দেশে বেড়াতে আসে। মাসখানেক থেকে আবার ফিরে যায়। ভাবি দেখতে খুব সুন্দরী। দেখে বোঝাই যায় না ওনার বিয়ে হয়েছে। পিয়াসী, ঘুমিয়ে পড়লে নাকি? 1 কাপ চা বানিয়ে দাও তো। হঠাৎ করে মাথাটা ভীষণ জ্বালা করছে। শরীর ভালো লাগছে না। একটু কষ্ট করে নিজেই বানিয়ে নাও। আজকাল তুমি বড্ড বাড়াবাড়ি শুরু করেছো। কোনো কথাই শোনো না। কিছু বললেই নিজে করে নাও। সবকিছু আমাকে করতে হলে তুমি থাকবে কি জন্য? আমার কিছু বলার আগেই চৈতি ছুটে এলো। হাতে চায়ের কাপ। কাপ থেকে ধোঁয়া বেরোচ্ছে। কোমল গলায় বলল, পিয়াসীকে বিরক্ত করার দরকার নেই। আমি তোমার জন্য চা করে নিয়ে এসেছি। তোমার পছন্দের আদা চা। সোহাগ চৈতির দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে চায়ের কাপটা নিল। তারপর দুজনের কথা বলতে বলতে ঘর থেকে বেরিয়ে গেল। শূন্য দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে রইলাম। চোখ জ্বালা করছে। কিছুক্ষণ কাটতে পারলে ভালো লাগতো। সোহাগের চিৎকারে ঘুম ভাঙে দেখি ঘড়িতে রাত 9টা। বিকেলে শুয়েছিলাম। কখন চোখ লেগে এসেছিল বুঝতেই পারিনি। রাতের জন্য রান্না করতে হবে। রাত 9টা বাজতে না বাজতেই সোহাগের খিদে পায়। সেজন্য হয়তো ডাকাডাকি শুরু করেছে। প্রয়োজন ছাড়া আজকাল তেমন খোঁজ নেয় না আমার। ওড়নাটা গায়ে জড়িয়ে ড্রয়িং রুমে গেলাম। অবশেষে মহারানীর ঘুম ভাঙল তাহলে। ক্ষুধা লেগেছে, খাবো। একটু অপেক্ষা করো, আমি খাবার বাড়ছি। এখন রান্না করতে গেলে দেরি হয়ে যাবে। ফ্রিজে একজনের খাবার মতো ভাত আছে, তাই আপাতত গরম করে দেব। সাথে ডিম ভাজা আর জলপাইয়ের আচার। রাইস কুকারে ভাত গরম করে দিতে ডিম ভাজতে গেলাম। মিনিট 10-এর মধ্যে সবকিছু রেডি। আরে পিয়াসি, কি করছো? সোহাগের জন্য খাবার বাড়ছি। এত রাতে আপনি কি জন্য এসেছেন? রাত বিরেতে অন্যের ঘরে চলে আসেন কেন? চৈতি মুখ কালো করে সোহাগের দিকে তাকিয়ে রইল। সোহাগ ধমকের সুরে বলল, কেউ বাড়িতে এলে এভাবে কথা বলতে হবে তোমার? কোনো দরকারও তো থাকতে পারে। সোহাগের আশকারা পেয়ে চৈতি আহ্লাদি গলায় বলল, দরকারে এসেছিলাম। তুমি বিকেলে বললে না চাপা শুটকির ভর্তা খেতে ইচ্ছে করছে, তাই তোমার জন্য বানালাম। ঘরে শুটকি মাছ ছিল না। বাজার থেকে কিনে আনতে গিয়ে দেরি হয়ে গেল। বাহ, ভালোই তো শুরু করেছেন দুজনে মিলে। চালিয়ে যান। রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। আর সহ্য করতে পারছি না। একটা মেয়েকে করে স্বামীর সাথে অন্য মেয়ের আহ্লাদ সহ্য করতে পারে? কেউ পারে না। আমিও পারছি না। কষ্টে বুক ফেটে যাচ্ছে। চোখের পানিতে বালিশ ভিজে একাকার। কলেজে পড়া অবস্থায় সোহাগের সাথে পরিচয় হয়েছিল। সেখানে থেকেই প্রেম। বছরখানেক প্রেম করে পরিবারের অমতে বিয়ে করেছিলাম। সোহাগের ভালোবাসা আমায় কষ্ট পেতে দেয়নি এতদিন। তবে এখন আর সোহাগ আমাকে ভালোবাসে না। হয়তো অন্য কারো প্রেমে পড়েছে, বা আমাকে এখন আর ভালো লাগে না। চৈতির সাথে ঘনিষ্ঠতা দিন দিন বেড়ে চলেছে। হয়তো চৈতির সাথেই। দরজা লাগিয়ে দিয়েছো কেন? সবকিছু নিজের ইচ্ছে মতো করবে নাকি? কথা বলতে ইচ্ছে করছে না। চোখ মুছে উঠে দাঁড়ালাম। দরজা খুলতেই সোহাগ আমায় ঠেলে ঘরে ঢুকে গেল। বিছানায় শুয়ে হুকুমের সুরে বলল, লাইট নিভিয়ে দাও। লাইট নিভিয়ে সোহাগের পাশে বসলাম। ভাঙা গলায় বললাম, কিছু কথা ছিল। অনেক রাত হয়েছে, সকালে শুনব। কথাগুলো খুব জরুরি। বেশি সময় লাগবে না। কি কথা? তুমি কি আমায় ভালোবাসো না? হঠাৎ এমন কেন মনে হলো তোমার? তোমার জন্য মা বাবার থেকে আলাদা হয়েছি। বাবারও তো বড় বাড়ি থাকতে ভাড়া বাসায় থাকি। এত কিছুর পরেও তোমার মনে হয় আমি তোমাকে ভালোবাসি না? তুমি ভালোবাসতে বলে নিজের বাবা মাকে ছেড়ে তোমার সাথে সংসার করতে এসেছি। তবে আজকাল তোমার চোখে ভালোবাসা দেখতে পায় না। চোখের ডাক্তার দেখাও। হয়তো তোমার চোখের সমস্যা হয়েছে। সকালে অফিস আছে, ঘুমাতে হবে। ফালতু কথা শুনে সময় নষ্ট করার ইচ্ছে নেই। বেশ ভালোই বললে। আচ্ছা, ঘুমাও। সোহাগ ঘুমিয়ে পড়েছে বেশ কিছুক্ষণ হলো। আমার চোখে ঘুম নেই। নানান রকমের চিন্তা এসে মস্তিষ্কে ভিড় করছে। অনেক সময় খুব সহজ জিনিসগুলো বুঝতে ইচ্ছে করে না। সবসময় চোখে দেখা সত্যি হয় না। সোহাগ আমাকে বেশ কয়েকবার বলেছে চৈতি ভাবি ওর খুব ভালো বন্ধু। প্রথম দিকে চৈতির সাথে খুব ভালো ভাবছিল আমার। আমার অজুহাত ধরে বাসায় আসতো। ঘন্টার পর ঘন্টা গল্প করে কাটাতাম। সোহাগ থাকলে চৈতির কাজে তাড়া থাকতো না।
এখন বুঝতে পারছি কত বড় ভুল করেছি। খাল কেটে কুমির ডেকে এনেছি। সকালের মিষ্টি রোদ চোখে পড়ছে। ইচ্ছে করলেও চোখ বন্ধ রাখার উপায় নেই। অবশ্যই এখনই বিছানা ছেড়ে উঠতে হবে। সকালে নাস্তা রেডি করতে হবে। চোখ মেলে দেখলাম সোহাগ খুব মনোযোগ সহকারে মোবাইলের দিকে তাকিয়ে আছে। স্ক্রিনের উপর আমাদের বিয়ের ছবিটা। কি করছো? সোহাগ চমকে উঠল। তরল গলায় বলল, এমনই পুরনো ছবি দেখছিলাম। আগে কত ভালো সময় কাটাতাম আমরা। আজকাল মনে হয় তোমার থেকে দূরে চলে যাচ্ছি। এখানে আমার কি দোষ? তোমার কোনো দোষ নেই। আমার নিজের ব্যবহার বদলে যাচ্ছে। অফিসের টেনশনে তোমাকে সময় দিতে পারছি না। চৈতির সাথে গল্প করার সময় টেনশন থাকে না, তাই না? বইয়ের বুঝি হিংসে হচ্ছে? আচ্ছা, এরপর থেকে চৈতির সাথে কথা বলবো না। সত্যি? সত্যি। খুশি হয়ে ওকে জড়িয়ে ধরলাম। তৃতীয় ব্যক্তির জন্য নিজের সংসার নষ্ট করতে চায় না। সোহাগও পরম যত্নে বুকে আগলে নিল। অনেকদিন পর দারুণ সময় কাটালাম। যেন নতুন বিয়ে হয়েছে দুজনের। সোহাগ অফিসের জন্য বেরিয়ে গেছে বেশ কিছুক্ষণ হলো। একা একা বসে গল্পের বই পড়ছি। লেখকরা কি করে এত কিছু চিন্তা করে কে জানে। বেশ কিছু সময় ধরে মোবাইলটা বেজে চলেছে। কে কল করেছে কে জানে। গল্পের এই অংশে টান টান উত্তেজনা। একটু শেষ করে তারপর দেখব কে কল দিচ্ছে। কিন্তু মোবাইল থামার সময় নিচ্ছে না। একের পর এক কল আসছে। দৌড়ে গিয়ে কল রিসিভ করলাম। জরুরি কিছু হতে পারে। এই নিয়ে শতবার কল দিয়েছে। এতবার কল দেওয়ার পরেও কল রিসিভ না করলে যে কোনো মানুষের বিরক্ত হওয়ার কথা। ভাবি আজ দুপুরে তোমার সাথে খাওয়া দাওয়া করব। একটা প্রয়োজনেই ওদিকে আসছি। ভাবলাম দেখা করে যাই। তোমার হাতে তৈরি স্পেশাল চিংড়ি মাছ খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, রাতে থাকবে তো? না ভাবি, রাতে থাকতে পারবো না। তোমার শাশুড়িকে তো চেনোই। আচ্ছা, তাহলে তো এখন রান্নার ব্যবস্থা করতে হয়। রাখছি, টাটা। সোহিনী আসছে, আমার একমাত্র ননদ। শ্বশুরবাড়ি থেকে একমাত্র ননদই আমাদের বিয়েটা মেনে নিয়েছে। বাবার আর্থিক অবস্থা ভালো না বিধায় অনেকেও বাড়ির বউ হিসেবে মেনে নিতে চায়নি। বিশেষ করে সোহাগের দাদি। তিনি তার বোনের নাতিকে সোহাগের বউ হিসেবে ঠিক করে রেখেছিলেন। সুন্দরী, শিক্ষিত, পয়সাওয়ালা মেয়েকে ছেলের বউ হিসেবে পেতে চেয়েছিল। কিন্তু সোহাগ আমাকে পছন্দ করেছে। আমায় দেখতে খুব ফর্সা না হলেও মোটামুটি সুন্দরী বলা যায়। বিয়ের পর থেকে সোহিনী আসা যাওয়া করে। দুজনের সম্পর্ক তথাকথিত ননদ ভাবি থেকে বেশ আলাদা। অনেকটা বান্ধবীর মতো। এক জায়গায় হলে গল্প শেষ হতে চায় না। ফ্রিজে চিংড়ি মাছ নেই। মেয়েটা এত শখ করে খেতে চেয়েছে। বাজার একটু দূরে। তবুও রেডি হয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। রিকশায় যেতে আসতে খুব বেশি সময় লাগবে না। প্রচণ্ড রোদে চারদিক গরম হয়ে উঠেছে। সূর্যের তাপে সবকিছু ঝলসে যাবে মনে হয়। রাস্তার পাশে শুকনো কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি ছড়িয়ে আছে। বেশ কয়েকদিন আগে বোধহয় ফুল শেষ হয়ে গিয়েছে। এজন্য নতুন পাপড়ি ছড়িয়ে নেই। মাছ কেনা শেষ। রিকশার জন্য অপেক্ষা করছি। বাজারের মধ্যে রিকশা খুঁজে পাওয়া কষ্টকর ব্যাপার। বেশিরভাগ রিকশায় লোক থাকে। মিনিট 10 অপেক্ষা করার পর রিকশার দেখা পেলাম। তড়িঘড়ি করে রিকশায় উঠতে যাব। এমন সময় সোহাগের দেখা মিলল। চৌতির সাথে দোকানে দাঁড়িয়ে আছে। চৈতি কথায় কথায় সোহাগের গায়ের ওপর ঢলে পড়ছে। রাস্তার পাশে দাঁড়িয়ে ওদের কাণ্ডকারখানা দেখতে লাগলাম। দেরি হচ্ছে দেখে রিকশাওয়ালা বিরক্ত হয়ে চলে গেছে। কোনো যাত্রীর জন্য এত সময় অপেক্ষা করলে ওদের পোষাবে না। নতুন করে রিকশা খুঁজতে ইচ্ছে হলো না। রোদের ভিতর হাঁটা শুরু করলাম। প্রচণ্ড রোদে পিচ ঢালা রাস্তা গরম হয়ে আছে। অতিরিক্ত তাপে শরীর ঘামতে শুরু করেছে। কয়েক মিনিট রোদের ভিতর হাঁটছি। এতেই ক্লান্ত হয়ে পড়েছি। অথচ রিকশা চালকরা সারাদিন রোদে পুড়ে রিকশা চালায়। তাদের কি কষ্ট হয় না? হ্যাঁ, তাদেরও কষ্ট হয়। প্যাডেল দিতে দিতে পুরনো গামছায় কপাল মুছতে থাকে। থামলে চলবে না। জীবিকার টানে ছুটতে হবে। আশেপাশে তাকিয়ে দেখলাম রাস্তায় তেমন কেউ নেই। বেশিরভাগ লোক সূর্যের আলো থেকে দূরে থাকার চেষ্টা করছে। যাদের একান্তই অন্য উপায় নেই তারাই রোদে পড়ছে। সোহাগের এ সময় অফিসের থাকার কথা। সকালে কত ব্যস্ততা দেখিয়ে অফিসে চলে গেল। অথচ এখন কোনো ব্যস্ততা নেই। দিব্যি ঘুরে বেড়াচ্ছে। আজের একটা হেস্তনেস্ত করতে হবে। সবসময় সবকিছু দেখেও না দেখার ভান করতে নেই। এতে লাভের পরিবর্তে ক্ষতিই বেশি। নানান চিন্তার মাঝে অদ্ভুত সুন্দর একটা দৃশ্য নজরে পড়ল। বয়স্ক একজন রিকশা চালাচ্ছে। অল্প বয়সী বাচ্চা মেয়ে ওনার যাত্রী। সম্ভবত স্কুলে পড়ে। স্কুল ড্রেস পরে আছে। বাচ্চা মেয়েটির এক হাত দিয়ে লোকটার মাথার উপর ছাতা ধরে আছে। অন্য হাতে একটা শক্ত কাগজ নিয়ে বাতাস করার চেষ্টা করছে। লোকটা যথাসম্ভব আস্তে রিকশা চালাচ্ছে। মেয়েটার পায়ে রোদ লাগছে। নিজের পা দুটোরে রোদ থেকে বাঁচাতে ছায়া নেওয়ার চেষ্টা করছে। কিন্তু বারবার রোদের ভিতরেই চলে যাচ্ছে। দৃশ্যটা অসম্ভব সুন্দর। আজকাল রাস্তাঘাটে এমন সুন্দর দৃশ্য খুব কমই নজরে পড়ে। রিকশাটা আমার পাশ কাটিয়ে চলে গেল। যাওয়ার সময় কানে এলো বয়স্ক লোকটি বাচ্চা মেয়েটাকে বলছে, দিদি ভাই, বাতাস করতে হবে না, তোমার কষ্ট হচ্ছে। রিকশা চালালে এমনিতেই গায়ে বাতাস লাগে। লোকটার কথায় তৃপ্তির ছাপ স্পষ্ট।
এমন যাত্রী হয়তো কখনো ওনার ভাগ্যে জোটেনি। এমন নয় ওরা আত্মীয়। মেয়েটার গলায় রুদ্রাক্ষ মালা, লোকটার মাথায় টুপি। বাচ্চা মেয়েটার জায়গায় আমি থাকলেও ওনার সাথে এমন ব্যবহার করতাম না, বরং তাড়া দিতাম, বাড়ি গিয়ে রান্না করতে হবে, চাচা একটু জোরে চালান। একবার জন্য মনে হতো না ওনার কষ্ট হচ্ছে, টাকা দিয়ে পরিশ্রম কিনছি, এতে দরদ দেখানোর কি আছে। বাচ্চাদের মন বড়দের মতো হিসাব কষতে জানে না, এজন্যই ওরা নিষ্পাপ। এত রোদের ভিতর হাঁটছো কেন? শরীর খারাপ হবে তো। চির পরিচিত কণ্ঠস্বর। পাশ ফিরে দেখি সোহাগ রিকশায় বসে আছে, সাথে চৈতি নেই। একাই কোথায় যাচ্ছে? রিকশাওয়ালার গামছায় মুখ মুছে কয়েক মুহূর্ত জিরিয়ে নিচ্ছে। কি হলো, কথা বলছো না কেন? মাথা খারাপ হয়ে গেছে নাকি? না, বাড়ি ফিরছিলাম। তো রিকশা বা সিএনজিতে যেতে? রোদের ভিতর হাঁটার কি দরকার? রোদ উপভোগ করার চেষ্টা করছি। এ সময় তুমি কোথায় যাচ্ছ? তোমার না অফিসে থাকার কথা? সোহিনী কল দিয়েছিল, বলল আমাদের ওখানে আসে, তাই বাসার দিকে যাচ্ছিলাম। উঠে এসো। রোদে পড়ে জ্বর বাঁধানোর তালে আছে। রোদে পড়লে জ্বর হয় নাকি? জ্বর তো বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগালে হয়। কথা না বলে উঠে এসো, মামা চলেন। সবকিছু কেমন এলোমেলো হয়ে গেল। চৈতের সাথে ঘুরতে বের হলে একা একা বাড়ি ফিরছে কেন? আবার অফিস দিয়ে বাড়ি ফিরতে হলে বাজারে কি কাজ? সিলেটার কাণ্ড কারখানা মাথার উপর দিয়ে যাচ্ছে। অবিশ্বাস করতেও পারছি না। বিশ্বাস অবিশ্বাসের মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে আছি। যদিও অন্য কারণ আছে, আমার মন সোহাকে অবিশ্বাস করতে চাইছে না। মনের মাঝে উদিত চিন্তাগুলোকে মিথ্যা প্রমাণ করতে চাইছে। এজন্য সামান্য কারণ পেলেও অবিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সোহাগ আমার ডান হাত ধরে আছে, আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুলগুলো ঢুকিয়ে হাতটা চেপে ধরেছে। সাধারণত পরকীয়া আসক্ত পুরুষরা এমন কাজ করে না। তাদের কাছে বইয়ের সংস্পর্শ বিরক্তিকর লাগে, সবসময় অন্য চিন্তায় ডুবে থাকে। এখন সোহাগের মাঝে সেসব কিছু লক্ষ্য করছি না। সুখী দম্পতির মতো হাত ধরে রিকশায় ঘুরছি। কোথায় গিয়েছিলে? কিছু প্রয়োজন হলে আমাকে বলতে পারতে। সময় মতো দেখা না হলে মনে রোদের ভিতর বাড়ি পর্যন্ত হেঁটে যেতে। সোহিনী চিংড়ি মাছ খেতে চেয়েছে। বাড়িতে চিংড়ি মাছ নেই, তাই বাজারে গিয়েছিলাম। আমিও বাজারে গিয়েছিলাম, তোমাকে তো দেখলাম না। তোমার বাজারে কি কাজ? এমনি আসার পথে কিছু বাজার সদাই করে নিয়ে আসলাম। বাড়িতে বোধহয় বিশেষ কিছু নেই। তুমি কি করে জানো বাড়িতে বিশেষ কিছু নেই? আমি তো কিছু বলিনি। তুমি না বললেও আমি তো বাজার করি। কোন বেলায় কি রান্না হচ্ছে সে খবরও রাখি। তাই সামান্য বিষয়টা বোঝা কঠিন কিছু নয়। আচ্ছা, বুঝলাম। তোমার একটা কথা রাখা হয়নি। কি কথা রাখা হয়নি? চৈতি ভাবের সাথে আবারও কথা বলে ফেলেছি। বাজারে দেখা হলো। উনি নিজে থেকে এগিয়ে এসে কথা বললেন। একসাথে বাড়ি ফিরতেও বলেছিলেন। আমি রাজি হইনি। বাজারে ওকে দেখে ফেলেছি, এ কথা ওর জানার বিষয় নয়। আমার দিকে খেয়াল করেনি। তাহলে কি আমি ভুল ভাবছি, নাকি সোহাগ অভিনয় করছে? আবারও দুই রাস্তার মুখের সামনে দাঁড়িয়ে আছি। কোন দিকে যাব বুঝতে পারছি না। চৈতির ব্যাপারটা লুকালে অন্য বিষয় হতো, কিন্তু এখন কি বুঝবো? কি চিন্তা করছো? কই কিছু না তো। পরিবেশ স্বাভাবিক করতে এদিক ওদিক তাকাতে লাগলাম। এই মুহূর্তে কিছু বলা উচিত হবে না। বিষয়টা নিয়ে আরেকটু দেখা প্রয়োজন। মিথ্যা অপবাদ হলে সোহাগের আমার উপর দিয়ে বিশ্বাস উঠে যাবে। সুন্দর সংসার নিজের হাতে নষ্ট করে ফেলবো, এমনটা হতে দেওয়া উচিত কাজ নয়। আকাশে মেঘের ছিটে ফোটাও নেই। সূর্যের তাপে শরীর ঘামছে। রিকশাওয়ালা বারবার কপালের ঘাম মুছছেন। তীব্র গরমে ওনার খুব কষ্ট হচ্ছে। বাচ্চা মেয়েটার কথা মনে পড়ল। কাছে ছাতা নেই। থাকলে আজ আমিও অমন কিছু করে বসতাম। ভালো কিছু দেখে বাহবা দিলেও বেশিরভাগ ক্ষেত্রে সেখান থেকে শিক্ষা নেওয়া হয় না। একটু সামনে একটা গলি আছে, ওই পথ দিয়ে ঘুরে বাসায় যাওয়া যায়। সময় বেশি লাগলেও রাস্তার দুপাশে বড় বড় গাছ, পাতার ছায়ায় শীতল পরিবেশ তৈরি হয়। মামা সামনের গলিপথ দিয়ে ঘুরে চলেন, ওদিকে রোদ কম, গাছের ছায়া আছে। আম্মা ওই পথে বেশি গল্লি পড়ে, দেরি হয়ে যাবে। সমস্যা নেই, আপনাকে ভাড়া বাড়িয়ে দেব। আচ্ছা, তাহলে ওই পথ দিয়েই যাচ্ছি। কথা কি আম্মা, আমার গাছের ছায়া পছন্দ করি, কিন্তু গাছ লাগাতে চায় না। সোহাগুনার কথায় তাল মেলালো। এই প্রসঙ্গে নানান কথা বলবে এখন। আমি চুপচাপ শুনতে লাগলাম। লোকটা খুব কাজের কথা বলেছে। রাস্তার পাশে গাছ লাগাতে বেশিরভাগ লোকের অনীহা। নিজেদের মালিকানা থাকে না। প্রয়োজন হলেও হুটহাট গাছ কাটা যায় না। ওটা তখন রাষ্ট্রীয় সম্পত্তি। বিনা অনুমতিতে গাছে কাটলে জেল জরিমানাও হতে পারে। তাই সব গাছ লাগানো অহেতুক ঝামেলা মনে করে। কিন্তু হাঁটার সময় বেছে বেছে গাছের ছায়ে হাঁটবে। এগুলিতে রোদের তীব্রতা নেই বললেই চলে। চারদিকে গাছের ছায়া। কখনো কখনো পাতার ফাঁক দিয়ে রোদের গুঁড়ো রাস্তায় পড়ে আছে। পিচ ঢালা নীলচে কালো রাস্তায় সোনালি রোদ স্পষ্ট ফুটে উঠেছে। সোহাগ আমার হাত আঁকড়ে ধরে রিকশাওয়ালার সাথে গল্প করছে। মাঝে মধ্যে আমিও ওদের কথায় তাল মেলাতে লাগলাম। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বেশ দেরি হয়ে গেল। দুপুরে রান্না করতে দেরি হয়ে যাবে। এদিকে ননদিও চলে আসবে। সময় এত হিসাব করা কেন? একদিকে বেশি সময় দিলে অন্যদিকে কম পড়ে যায়। সোহাগ 200 টাকার কচকচে একটা নোট রিকশাওয়ালার হাতে ধরিয়ে দিয়ে এসেছে। লোকটার চোখে মুখে খুশির ছাপ।
আজ হয়তো একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারবে, পরিবারের সময় দিতে পারবে। পরিবারকে সময় দেওয়া খুব জরুরি একটা বিষয়। অনেকে এর গুরুত্ব বুঝতে পারে না। ঘরে ঢুকে মিনিট পাঁচেক বিশ্রাম নিয়ে রান্নাঘরে চলে গেলাম। সোহাগ গোস্ত নিয়ে এসেছে, আবার চিংড়ি মাছ কাটতে হবে। কোনটা আগে শুরু করব বুঝতে পারছি না। আগে পেঁয়াজ রসুন বেটে সবকিছু গুছিয়ে নেব, তারপর রান্না শুরু করব। দেখি দেখি, আমার কাছে দাও, আজকের গোস্তটুকু আমি রান্না করব। সোহাগ রান্নাঘরে ঢুকতে ঢুকতে কথাগুলো বলল। তারপর এদিক ওদিক তাকিয়ে রান্নার জিনিস খুঁজতে লাগলো। কি হলো, কোথায় কি রেখেছে? হাতের কাছে এগিয়ে না দিলে আমি কি সব খুঁজে পাই নাকি? আমাকে সবকিছু খুঁজে দিতে হলে তুমি কি খুন্তি নাড়াবে দাঁড়িয়ে দাঁড়িয়ে? ওই আর কি। রান্নার অজুহাতে বউকে দেখব? নিজের বউকে দেখতে অজুহাত লাগে নাকি? জানতাম না তো। তা লাগে না, তবে এভাবে দেখায় অন্য শোক। মুচকে এসে কাজে মন দিলাম। বকবক করে সময় নষ্ট করলে কাজ হবে না। পেঁয়াজ কাটার সময় চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। এটা নতুন কিছু নয়, সকল গৃহিণীর কাছে স্বাভাবিক ব্যাপার। আমার কাছেও তাই। সোহাগ এগিয়ে এসে ওড়নার কোনা দিয়ে চোখ মুছিয়ে দিল। আদুরে গলায় বলল, এত কাঁদলে হবে? বিরক্ত চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। এটা খুব স্বাভাবিক ব্যাপার, এই নিয়ে এত বাড়াবাড়ি করার কি প্রয়োজন? চোখে মুখে বিরক্তিকর ছাপ স্পষ্ট হলেও মনে মনে খুব খুশি হয়েছি। এই অতিরিক্ত ন্যাকামির ব্যাপারগুলো নিমিষেই মন ভালো করে দিতে পারে। সোহাগ আমার বেশ কাছে, কিন্তু দরজার দিকে তাকিয়ে আছে। ওর দৃষ্টি অনুসরণ করে দেখলাম দরজায় চৌতি দাঁড়িয়ে গোমরা মুখ করে আমাদের দিকে তাকিয়ে আছে। সোহাগের ঠোঁটে লেগে থাকা হাসি রেখা মুছে গেছে। কি করব বুঝে উঠতে পারলাম না। চৈতি মলিন গলায় বলল, ভুল সময় এসে পড়েছি, আসলে দরজা খোলা ছিল তাই সরি। কথাগুলো বলে উত্তরের অপেক্ষা না করে দরজা দিয়ে সরে গেল। সোহাগ আমাকে উদ্দেশ্য করে কড়া গলায় বলল, দরজা লাগাতে মনে থাকে না তোমার? রাখতে পারতে। তাছাড়া এখানে তেমন কিছুই হয়নি। আচ্ছা, দুঃখিত। সোহাগ নিজের মতো রান্না করতে লাগলো। মুখ দেখে মনে হচ্ছে রান্না করতে এসে অনেক বড় ভুল করে ফেলেছে। অতিভক্তি চোরের লক্ষণ। সোহাগের ব্যবহার স্বাভাবিক নয়, যেন দুদিকে ঠিক রাখার চেষ্টা করছে। সোহিনী আসা পর্যন্ত দুজনের ভিতর তেমন কথা হলো না। নিজে থেকে বাড়তি কিছু বলতে চাইনি। সোহিনী আস্তে আস্তে বেলা ৩টে। সবে গোসল সেরে ফ্যানের নিচে বসেছি। কোমর সমান চুল শুকাতে বেশ সময় লাগে। সোহাগ দরজা খুলে দিয়েছে। সোহিনী দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। আদরে গলায় বলল, কি খবর রূপবতী, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালোই আছি, তবে ক্ষুধা লেগেছে, হাত মুখ ধুয়ে আসছি। সোহিনী আমার পাশে বসে নিজের মতো খাবার খাচ্ছে। কয়েক মিনিট পর রান্নার প্রশংসার ২-৪টে শব্দ বোঝে। সোহাগ আমাদের মুখোমুখি বসে নিজের মতো খাবার খাচ্ছে। সোহিনী বাবা মা কেমন আছে জানিয়ে এসেছিস? আছে ভালোই। হ্যাঁ, বলে এসেছি। দাদি শুনে বলল, ওই বাসায় কেন যাবি? তুই কি বলেছিলি? বলেছি ভাবির হাতের চিংড়ি মাছ রান্না খেতে যাব। তারপর? উফ, ভাইয়া, একটু শান্তিতে খেতে দাও, পরে তোমার প্রশ্নের জবাব দিচ্ছি। সোহাগ কপাল কুঁচকে সোহিনীর দিকে তাকিয়ে রইল। সোহিনীর অবশ্য সেদিকে খেয়াল নেই। দুপুরের খাওয়া শেষে ননদ ভাবি গল্প করতে বসেছি। সোহাগ বাইরে কোথাও গেছে। এই যে রূপবতী কন্যা, কতদিন পর এলাম, কিন্তু তুমি তো কথাই বলছো না। একটা ব্যাপার খুব ভাবাচ্ছে। তোমাকে দেখেই মনে হচ্ছে চিন্তায় আছো। কোনো ঝামেলা হয়েছে নাকি? আসলে কি? আসলে তোমাকে বিয়ে দিতে হবে, ব্যাপারটা নিয়ে খুব চিন্তায় আছি। সোহিনী জোরে জোরে হাসতে লাগলো। আপাতত কাউকে কিছু বলা ঠিক হবে না। সবুরে মেয়াও ফলে। ননদি, তুমি একটু বসো, আমি একটা কাজ ছেড়ে আসি, তাড়াতাড়ি আসবে। ততক্ষণে তোমার গল্পের বইগুলো নেড়েচেড়ে দেখি। মুচকি এসে ঘর থেকে বেরিয়ে এলাম। ছাদে যাব। সোহাগ কোথায় জানতে হবে। এক পা দুপা করে ছাদের দিকে এগোতে লাগলাম। একটাই প্রার্থনা, আমার চিন্তা যেন ভুল হয়। ছাদের দরজা খুলে দেখলাম সোহাগ চৌতির সাথে গল্প করছে। মুচকি এসে দরজা লাগিয়ে দিলাম। সবকিছু পরিষ্কার হয়ে গেছে। এখন থেকে কোনো দ্বিধাদ্বন্দ্ব রইল না। ওদের ভেতর কোনো না কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। সকাল ৮টা। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছি। সোহিনী মেয়েটা বড্ড অস্থির প্রকৃতির। কাল রাতেই বাড়ি ফিরে গেছে। বালিশের পাশে হাত দিয়ে মোবাইল খুঁজতে লাগলাম। রাতে তো এখানে রেখেছিলাম। বিছানা ছেড়ে উঠব, এমন সময় সোহাগ হন্তদন্ত হয়ে ছুটে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, সর্বনাশ হয়ে গেছে পিয়াসী। কি হয়েছে? চৈতিকে কেউ বাজেভাবে খুন করেছে। সারা ঘরে জিনিসপত্র ছড়িয়ে আছে। চৈতি মারা গেছে? এতে তোমার সর্বনাশ হবে কেন? প্রেমিকাকে হারিয়ে খুব কষ্ট পাচ্ছ বুঝি? এসব কি বলছো? চৈতি আমার প্রেমিকা হতে যাবে কেন? কারণে অকারণে এত গল্প করো তাই ভাবলাম। যাই হোক, ফ্রেশ হতে হবে। তুমি কিছুক্ষণ হা হুতাশ করে নাও। শত হলেও তোমার জীবনে একজন বিশেষ ব্যক্তি ছিল। সোহাগ হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইল। ওর দৃষ্টিকে গুরুত্ব না দিয়ে ওয়াশরুমে চলে গেলাম। গতকাল সন্ধ্যের দিকে সোহাগ বাড়ি ছিল না।
সোহিনীকে এগিয়ে দিতে বাস স্ট্যান্ডে গেছে। মেয়েটার কখন কেমন ইচ্ছে হয় বোঝাই মুশকিল। সারা বিকেল থাকবো থাকবো বলে সন্ধ্যার দিকে বাড়ি ফেরার বায়না। একা একা টিভি দেখছি, কিছু ভালো লাগছে না। দরজা কড়া নড়ছে, মনে হয় কেউ এসেছে। ক্লান্ত ভঙ্গিতে দরজা খুলে দেখলাম চৈতি দাঁড়িয়ে আছে, হাতে মাঝামাঝি সাইজের গামলা। কিছু বলবেন? না, তেমন কিছু না। শুনলাম আপনার ননদ এসেছে, তাই ওনাকে দেখতে এলাম। আচ্ছা, ভেতরে আসেন। ননদ এসেছিল, কিন্তু কিছুক্ষণ আগে চলে গেছে। ও, তাহলে আর কি হলো? ওনার জন্য চিংড়ি মাছ রান্না করে নিয়ে এসেছিলাম, আপনারে রেখে দেন। আমাদের নিয়ে আপনারা তো চিন্তা। বাবা গো বাবা, এভাবে কথা বলছেন কেন? বরের প্রেমিকার সাথে কিভাবে কথা বলবো আপনি শিখিয়ে দেন তাহলে। পিয়াসী, তুমি ভুল বুঝছো। আমাদের ভেতর কোনো সম্পর্ক নেই। আমি চোখ থাকতেও অন্ধ ব্যক্তি নই যে আপনি যা বলবেন বিশ্বাস করে নেব। বিশ্বাস করা না করা তোমার ব্যাপার। সত্যিটাই বললাম। কি সত্যি? সোহাগের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে নেই। আমাদের ভিতর শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক। আমাকে জ্ঞান দিতে আসবেন না। আপাতত দৃষ্টিতে দেখা সবকিছু সত্যি হয় না। আপনি ঘর থেকে বেরিয়ে যান। কথা বলতে ইচ্ছে করছে না। চৈতি কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। ওদের কাউকেই বিশ্বাস করতে চায় না। তবে চৈতির মৃত্যু কাম্য ছিল না। ফ্রেশ হয়ে খুনের জায়গায় চলে গেলাম। লোকের ভিড়ে কাউকে খুঁজে পাওয়া কষ্টকর ব্যাপার। সকলে চৈতির লাশ ঘিরে দাঁড়িয়ে আছে। ভীষণ বাজেভাবে মেয়েটাকে খুন করা হয়েছে। হাত পায়ের নখের দাগ স্পষ্ট। মৃত্যুর আগে খুনির সাথে ধস্তাধস্তি হয়েছিল বোধহয়। পুলিশ আসতে ঢের দেরি। চারদিকে নানান আলোচনা সমালোচনা হচ্ছে। লোকের কথা শুনতে ইচ্ছে করছে না। ঘরে চলে এলাম। সোহাগ আমার পিছন পিছন এলো। ইয়াসি, কি হয়েছে তোমার? সবকিছু কেমন খাপছাড়া লাগছে। আচ্ছা, একটু শান্ত হয়ে বসো। রক্ত দেখতে না পারলে ওখানে যাওয়ার কি দরকার ছিল? জানি না। ছোটবেলা থেকে রক্ত দেখতে পারি না। হাঁস মুরগি জবাই করতে গেলেও কেমন অদ্ভুত লাগে। মাথা ঝিমঝিম করে, হাত পা কাঁপতে থাকে। ভীষণ বাজে একটা রোগ। এই রোগের কারণে বাবা ডাক্তারি পড়াতে সাহস করেনি। আর্থিক সমস্যা কাটিয়ে পড়ার খরচ দিতে পারলেও আমার পক্ষে মেডিকেলে পড়া সম্ভব ছিল না। সোহাগ এগিয়ে এসে জড়িয়ে ধরল। শান্ত ভঙ্গিতে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি একটু বিশ্রাম করো। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না বলো? আরে পাগলি, কেউ মারা গেলে খারাপ লাগা স্বাভাবিক। কিন্তু বিশ্বাস করো, চৈতির সাথে আমার কোনো প্রকার বাজে সম্পর্ক ছিল না। চৈতির স্বামী আমার ছোটবেলার বন্ধু। আগে তো কখনো শুনিনি। আমি নিজেও জানতাম না। কয়েকদিন আগে শুনেছি। ও, সকাল 10টা। রাস্তা পর্যন্ত মানুষের ভিড় লেগে আছে। পুলিশ এসেছে লাশ নিয়ে যাওয়ার জন্য। চৈতির বাড়ির লোকেদের খবর দেওয়া হয়েছে। বাড়ি দূরে বিধায় ওনারা এখনো পৌঁছায়নি। সোহাগ চৌধুরীর স্বামীকে সবকিছু জানিয়েছে। উনিও নাকি দেশে ফিরছেন। সোহাগ ভাই, দারোগা সাহেব কথা বলবেন। বিল্ডিংয়ের সবাইকে ডাকছে। গেটের দারোয়ান হারুন ভাই এসে আমাদের ডেকে নিয়ে গেল। ওসি সাহেব সবাইকে জিজ্ঞাসাবাদ করছে। চৌতির বাড়ির লোকদের খুঁজছে। আপনি মিস্টার সোহাগ? হ্যাঁ, আমি। আপনার সাথে ওনার সম্পর্ক কেমন ছিল? বন্ধুত্বপূর্ণ। চৌতির স্বামী আমার ছোটবেলার বন্ধু। শুনলাম আপনারা পরকীয়ায় জড়িয়েছিলেন। কথাটা কি সত্যি? না, সত্যি না। কিছু মনে করবে না সোহাগ সাহেব। তদন্তের খাতিরে অনেকেই এমন বিব্রতকর প্রশ্ন করতে হয়। তাছাড়া সকলের মতো ওনার সাথে আপনার ঘনিষ্ঠতা ছিল। মাঝে মধ্যে আপনাদের একসাথে দেখা যেত। সমস্যা নেই, আপনি তদন্ত করতে পারেন। আমি নির্দোষ হলে নিশ্চয়ই সমস্যায় পড়ব না। আইনের উপর বিশ্বাস করার জন্য ধন্যবাদ। আপনাকে একটু আমাদের সাথে যেতে হবে, যেহেতু আপনি ওনার পূর্ব পরিচিত। ওনার স্বামীকেও চেনেন। আচ্ছা। পুলিশ চৌধুরীর লাশ নিয়ে চলে গেল। সোহাগ সহ বিল্ডিংয়ের দুজন লোককে সাথে নিয়ে গেছে। কত সব জিজ্ঞাসাবাদ করবে। চৈতির বাড়ির লোক আসলে থানায় যোগাযোগ করতে বলেছে। পোস্টমর্টেমের পর লাশ দাফন করতে হবে। চেয়ারে হেলান দিয়ে আকাশ পাতাল ভেবে চলেছি। চৈতি মারা যাওয়ার সবকিছু কেমন এলোমেলো হয়ে গেছে। এ বাড়িতে চৈতি একা থাকতো। যতদূর শুনেছি ওর স্বামী বিদেশে থাকে, বছরের মাথায় বেড়াতে আসে। কিন্তু আমরা এখানে আসার পর একবারও ওর স্বামীকে আসতে দেখিনি। পরিবারের লোকজনেরও তেমন যাতায়াত নেই। সকল নাকি অনেক দূরে দূরে থাকে। চৈতি অবশ্য মাসখানেকের মাথায় বাপের বাড়ি বেড়াতে যেত। গ্রাম থেকে নানান শাকসবজি, ফলমূল নিয়ে আসতো। বিল্ডিংয়ের অনেকেই সেগুলোর কিছু অংশ হাদিয়ে দিত। মেয়েটার সাথে বিল্ডিংয়ের কারো অতিরিক্ত ঘনিষ্ঠতা নেই। শুধুমাত্র আমাদের বাসায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। কিছুদিন ধরে সোহাগের সাথে বেশ ঘনিষ্ঠতা লক্ষ্য করা যাচ্ছে। সেদিক দিয়ে দেখতে গেলে আমি নিজেই ওর বড় শত্রু। তবে আমার পক্ষে মানুষ হত্যার মতো এত জঘন্য কাজ করা সম্ভব নয়। তবে কি সোহাগ খুন করেছে? এমনও তো হতে পারে। সোহাগ চৈতিকে অনৈতিক প্রস্তাব দিয়েছিল। শেষ মুহূর্তে চৈতি ওর স্বামীকে ঠকাতে চায়নি। সেই রাগ থেকে চৈতির খুন। নানান চিন্তার মাথা ছিঁড়ে যাচ্ছে। পুলিশ যদি সোহাগকে সন্দেহ করে অথবা আমাকে, তখন কি হবে?
চোদ্দ শিকের আড়ালে জীবন কাটতে হবে না তো? এসব ভাবতে পারছি না। সোহাগ ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কোথাও অনেক বড় রহস্য লুকিয়ে আছে। দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। সোহাগ এখনো ফেরেনি। চৌতির বাপের বাড়ির, শ্বশুর বাড়ির লোকজন এসেছে। কত আত্মীয় মেয়েটার, কত আপনজন। 15-20 জনের মতো এসেছে। ক্ষত বিক্ষত লাশের জন্য অপেক্ষা করছে, অথচ বেঁচে থাকতে একবার দেখতে আসেনি। দৃষ্টিশূন্য চোখের দিকে তাকিয়ে কিলাপ। দুপুরের পর লোকজনের ভিড় কমতে শুরু করেছে। বয়স্ক মহিলা মেঝেতে হাত পা ছড়িয়ে কাচ্ছে। কয়েক মিনিট পর পর বিলাপ করছে। কেউ কেউ সান্ত্বনা দিচ্ছে, কেউ বা দৃষ্টি উৎসুক চোখে তাকিয়ে আছে। সোহাগ ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে গেল। রাতের আধার চারপাশে ছড়িয়ে পড়ছে। পিয়াসী, সকলের ধারণা আমি চৈতের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়েছিলাম। খুনের সাথেও জড়িত। বিল্ডিংয়ের বেশ কয়েকজন লোক এমন জবানবন্দি দিয়েছে। শেষবার চৈতিকে আমাদের বাসা থেকে বের হতে দেখা গিয়েছিল। দিনের পর দিন ছাদের কোণে বসে গল্প করতে দেখলে এমনটা মনে হয় স্বাভাবিক। তাছাড়া চৈতির স্বামী দূরে থাকে, এমনটা মনে হওয়া খুব বেশি অস্বাভাবিক কিছুই নয়। তোমারও কি তাই মনে হয়? আমার মনে হওয়া না হওয়ায় তোমার সমস্যা মিটবে না। তবুও জানতে ইচ্ছে করছে। বিশ্বাস করো আমাকে। বিশ্বাস অবিশ্বাস মুদ্রায় এপিট ওপিটের মতে। কখন বদলে যায় বোঝা কষ্টকর বিষয়। অযথা তর্ক করার ইচ্ছে নেই। পারলে 1 কাপ কফি বানিয়ে দাও। সকাল থেকে না খেয়ে আছি। সারাদিন কিছু খাওয়া হয়নি তোমার? নিজের মামার বাড়িতে গিয়েছিলাম নাকি? সোহাগের মন মেজাজ ভালো নেই। বাড়তি তর্ক করতে গেলে হিতে বিপরীত হতে পারে। সারাদিন না খেয়ে থাকার কারণে মেজাজ বিগড়ে আছে। তারপর বাড়তি ঝামেলা। অপরাধী কখনো চাইবে না তাকে কেউ সন্দেহ করুক। সোহাগ গম্ভীর হয়ে সোফায় বসে আছে। ধীর স্থিরভাবে কফির মগে চুমুক দিচ্ছে। মাঝে মধ্যে আশেপাশে তাকিয়ে কিছু খোঁজার চেষ্টা করছে। পিয়াসী, হ্যাঁ বলো। এই খুনের সাথে তুমি জড়িয়ে নেই তো? তোমার আমাকে সন্দেহ হচ্ছে কেন? নারী শখের পুরুষের পাশে কাউকে সহ্য করতে পারে না। চৌতির সাথে আমার ঘনিষ্ঠতা তোমার উপর বিদ্রুপ প্রভাব ফেলতে পারে। বিদ্রুপ প্রভাব পড়েনি। আমি খুব কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। কয়েকদিনের মধ্যেই জানতে পারতে। যেমন? তোমার জীবন থেকে হারিয়ে যেতাম। যাই হোক, সেসব কথা বাদ দাও। চৈতির লাশ ফেরত পাবে কখন? পোস্টমর্টেম শেষে। কাল বিকেলে সম্ভবত। লাশ কাটার লোক পাওয়া যাচ্ছে না। যে ব্যক্তি লাশ কাটত সে ছুটিতে। আজ ফিরবে না। চৌতির বাড়ির লোকের সাথে কথা হয়েছে, কিংবা ওর স্বামীর সাথে। রাতুলের সাথে কথা হয়নি। কে এসেছে ওর বাড়ি থেকে সঠিক বলতে পারছি না। কারো সাথে কথা হয়নি, তবে অনেকেই এসেছে। একটু খোঁজ খবর রাখতে পারতে। কি খাচ্ছে খাচ্ছি না। বেঁচে থাকতে যারা খোঁজ নিতে সময় পায় না, মরলে তাদের কান্না মানায় না। সবকিছু এত কঠিন করে দেখার কিছু নেই। সমস্যা থাকতেই পারে। না, সমস্যা থাকতে পারে না। তুমি নিজের মা বাবার সঙ্গে বছর 2 হলো যোগাযোগ বন্ধ রেখেছ। পারলে এখন সবকিছু মিটিয়ে নাও। আমিও কাল মায়ের কাছে যাচ্ছি। প্রত্যুত্তরে কিছু বললাম না। বিয়ের পর কখনো মা বাবার সাথে কথা হয়নি। তাদের খোঁজ খবর বিশেষ জানা নেই। পৃথিবীতে বাবা মার চেয়ে আপন কেউ নেই। সিদ্ধান্ত নিলাম সকালেই বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে আসবো। তাদের মতের বিরুদ্ধে গিয়ে এমন কাজ করার বড্ড কষ্ট পেয়েছে। রাতে সোহাগের সাথে তেমন কথা হয়নি। তাড়াতাড়ি শুয়ে পড়েছিল। ওর নাকি ঘুম আসছে। বিছানায় হেলান দিয়ে বসে ফেসবুক চালাচ্ছে। ঘড়িতে রাত 9টা। এত তাড়াতাড়ি ঘুমাতে ইচ্ছে করে না। কিছু সময় ফেসবুক চালালে মন্দ হয় না। অনেক কিছুই জানা যায়। কত মানুষ কত রকমের পোস্ট করে, নিজেদের সমস্যা কথা লেখে, আনন্দের মুহূর্ত শেয়ার করে। নিউজ ফিডে ঘুরতে ঘুরতে একটা গল্প সামনে এলো। তৃণভূমি নামে অনেক লেখক লেখিকারা ফেসবুকে গল্প আপলোড করে। তৃণভূমি গল্পের কাহিনীর সাথে আমার জীবনের খানিকটা মিল আছে। আশা করি শেষটাও যেন গল্পের মতো সুন্দর হয়। সকাল 9টা। অনেক রাত পর্যন্ত গল্প পড়েছি। দেরি করে ঘুমানোর কারণে সকালবেলা উঠতে পারিনি। সোহাগ বাড়িতে নেই। সারা বাসা খুঁজে কোথাও তার দেখা মিলল না। হয়তো কাজে বেরিয়ে গেছে। যাওয়ার আগে তো আমায় ডাকতে পারত। পিয়াসী, এসো নাস্তা করি। মাত্র ঘুম দিয়ে উঠলাম। কিছুই রান্না হয়নি। বাইরে থেকে কিনে এনেছি। তোমাকে ঘুমাতে দেখে বিরক্ত করতে ইচ্ছে করছিল না। ওদিকে খবর জানো কিছু? আপাতত বিশেষ কোনো খবর নেই। লাশ আসবে বিকেলে। ওসি সাহেব কল দিয়েছিল। পোস্টমর্টেম রিপোর্ট না এলে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। আমি ফ্রেশ হয়ে আসি। সোহাগ খাবার সাজিয়ে বসে আছে। পিয়াসী বাথরুমে। ছেলেটা এক মনে কিছু একটা চিন্তা করছে। চৈতের সাথে কাটানোর সময়ের স্মৃতিও মনে করতে পারে। হারিয়ে যাওয়া ব্যক্তিদের কথা খুব বেশি মনে পড়ে। এসে গেছি, খাওয়া শুরু করো। তোমাকে খুব সুন্দর লাগছে। সোহাগের ভাবলক্ষণ বুঝতে পারছি না। কি করতে চাইছে কে জানে। খাওয়ার সময় কথাও বলছে না। চুপচাপ খাচ্ছে। সোহাগ, আমি একটু বাবা মায়ের সঙ্গে দেখা করতে যেতে চাই। ওনাদের দেখতে ইচ্ছে করছে। ইচ্ছে হলে যাবে। ওনাদের বাড়ি তো খুব বেশি দূরে নয়। তবে বিকেলের মধ্যে ফিরে আসবে।
বিল্ডিংয়ের অন্য কেউ ব্যাপারটা সন্দেহের চোখে দেখতে পারে। এমনিতে সকলের আমায় নিয়ে সন্দেহ হচ্ছে। অপরাধ না করলে ভয় পাওয়ার কিছু নেই। আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই নিরপরাধ ব্যক্তি ফেঁসে যায়। তাছাড়া অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত আমিও সকলের চোখে অপরাধী। আমি কাউকে তেমন কিছু বলতে শুনিনি। তুমি একটু বাড়িয়েই বলছো। আমি একটু বাড়িয়ে বলছি না। চোখ কান খোলা রাখলে তুমিও দেখতে পেতে। কথা না বাড়িয়ে খাওয়া শেষ করি। কাজ না থাকলে আমাকে একটু এগিয়ে যেতে পারবে? সময় নেই, থানায় যেতে হবে। ওসি সাহেব কল দিয়েছিল। তুমি বরং একাই চলে যাও। আচ্ছা ঠিক আছে, আমার চাবিটা নিয়ে যাচ্ছি। কোথাও গেলে দরজাটা লাগিয়ে দিও। সোহাগ কিছু বলল না। রাস্তায় একটা রিক্সাও নেই। আজ আকাশে সূর্যি মামার আধিপত্য নেই। মেঘের আড়ালে ঢেকে গেছে, হয়তো বৃষ্টি নামবে। রিক্সার অপেক্ষা না করে হাঁটতে শুরু করলাম। আপা কই যাবেন? এই তো সামনের বাস স্ট্যান্ডে। রিক্সায় যাবেন? হ্যাঁ। ভাড়া কত টাকা? দিয়েন আপনি। ভাড়া ঠিক করে নেওয়াই ভালো। যা ভাড়া তাই দিন। রিকশায় উঠে বসলাম। ভাগ্যিস রিকশাওয়ালা পেছন থেকে ডাকলো। চৈতির খুনের ব্যাপারটা বেশ রহস্যজনক। যদি সোহাগ চৈতির অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকতো, তাহলে আমার খুন হওয়া উচিত। ওরা আমাকে নিজেদের মাঝখান থেকে সরাতে চাইবে। কিন্তু চৈতির মারা যাওয়া সবকিছু পাল্টে দিল। চৈতির স্বামী কিছু করেনি তো? এই খুনে তারও তো হাত থাকতে পারে। কিন্তু লোকটা দেশের বাইরে। সে কি করে এ কাজ করবে? হয়তো কোনো কারণ ছিল। তাছাড়া অন্য কাউকে দিয়ে হত্যা করেছে কিনা কে বলতে পারে। আজকাল মানুষ টাকার জন্য সবকিছুই করতে পারে। এত সময় খেয়াল হলো আমি ভুল রাস্তায় যাচ্ছি। বাস স্ট্যান্ডের রাস্তা এদিকে না। চারদিকে এমন শুনশান নীরবতা। খোলা মাঠের পাশ দিয়ে রাস্তা চলে গেছে। এত সময় কেন খেয়াল করলাম না? কবিদের মতো চোখ বন্ধ করে ভাবতে গিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি। এ কোন পথে যাচ্ছেন আপনি? এইটা তো বাস স্ট্যান্ডের রাস্তা না। এ পথ দিয়ে গেলে শর্টকাট হয়। আপা মনে হয় অনেকদিন যাতায়াত করেন না। হ্যাঁ, তা হবে হয়তো। রিকশালার ওপর বিশ্বাস করতে চাইলাম। এই মুহূর্তে উত্তেজিত হওয়া চলবে না। তাছাড়া কেউ আমার ক্ষতি করতে চাইবে কেন? আমি তো কারোর সাথে অন্যায় করিনি। তবুও মন কো ডাকছে। আপা পানি খাবেন? না, পিপাসা লাগেনি। আপনি তাড়াতাড়ি চলেন। বিকেলের মধ্যে ফিরে আসতে হবে। আপনার মনে হয় একটু বেশি তাড়া। যাই হোক, পানিটুকু খেয়ে নিতে পারতেন। না জানি এখন কত সময় ধরে পানির অভাবে ভুগবেন। কি বলতে চাইছেন আপনি? রিকশাওয়ালা পিছন ফিরে বিশ্রীভাবে হাসল। কয়েক মুহূর্তের ভিতর পাশের ঝোপঝাড় থেকে চারজন লোক বেরিয়ে এলো। সকলের ক্ষুধার্ত হায়নার মতো আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে গলা শুকিয়ে আসে। কেমন বিপদে পড়লাম আমি? কে কিডন্যাপ করাতে পারে? নাকি মেরে ফেলবে? আমার যাওয়ার ব্যাপারে শুধু সোহাগ জানতো। তাহলে কি ওই এমন করলো? না না, সোহাগ এমন করতে যাবে কেন? ও তো চাইলেই ঘুমের ভিতর আমাকে মেরে ফেলতে পারত। কিন্তু তা না করে লোকজন দিয়ে এসব করাবে কেন? বেশি ঝুঁকি নিয়ে লাভ নাই। এই মায়া তিরিং বিরিং করতে পারে। অজ্ঞান করে দিবি নাকি? তোমরা আমার সাথে এমন করছো কেন? কে করতে বলেছে তোমাদের? তোর নাগর। হেই পোলা, মা বাপের পছন্দ করা মাইয়া বিয়ে করব। তাই তোরে রাস্তা থেকে সরবার কইছে। কেমন নাগরের লগে বিরোধ করছস? হ্যাঁ, সোহাগ বাবা মায়ের মতের বিরুদ্ধে গিয়ে আমায় বিয়ে করেছিল। ভালোবাসা দিয়ে গড়া সম্পর্ক আজ মূল্যহীন। চৈতের জায়গায় আমি থাকলে নিহাত মন্দ হতো না। এমন দিন দেখতে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ঢের ভালো। কিরে মায়া, নাগরের কথা শুনে অমন চুপসে গেলি কেন? আমাকে ছেড়ে দেবে? তোরে ছেড়ে দিলে আমাগো টাকা দিবে কে? তুই দিবি? কত টাকা চাই তোমাদের? 5 লাখ। পারবি দিতে? তাহলে ছেড়ে দিমু। আমার কাছে এত টাকা নেই। লোকটা বোধহয় দলের সর্দার। সবাই ওস্তাদ বলে সম্বোধন করছে। শিবশিবির গরম, শ্যামলা বর্ণের যুবক। বয়স বড়জড় 45 হবে। মুখে খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি। সবসময় চারদিকে নজর রাখছে। রিকশাওয়ালা বারবার আমার দিকে তাকাচ্ছে। লোকটার দৃষ্টিতে বাজে কিছুর ইঙ্গিত। চেয়ারের সাথে পিঠ মোড়া দিয়ে আমার হাত পা বেঁধে রেখেছে। মুখে টেপ লাগানোর কথা ছিল, কিন্তু সর্দার লোকটা নিষেধ করল। কিরে মন্টো, মায়ের দিকে অমন কুকুরের লায়ান চাই আসিস কেন? জীবনে কি মায়া দেখিস নাই? ওস্তাদ বহু মায়া দেখছি। এমন মায়াবতী খুব কম নজরে পড়েছে। পোলাডা ভুল করতেছে। ওর উচিত ছিল এই মায়াকে বিয়ে করা। বেশি কথা বলবি না। আমাদের এত কিছু চিন্তা করার দরকার নাই। টাকার বিনিময়ে কাম করি। জ্ঞান দিতে গেলে চটবে। আচ্ছা, আর কমো না। পোলাডা এখনো খোঁজ নিচ্ছে না কেন? ওদের কারো লগে টাকার ব্যাপারে কথা হয়েছে নাকি? কেমনে কমো কি করে? আমাগোর লগে তো কথা হয়নি। দাঁড়া, একটা কল লাগাই। বেশিক্ষণ থাকা ঠিক হবে না। কেউ আয়সা পড়লে বিপদে পড়ব। ওস্তাদ তড়িঘড়ি করে মোবাইল বের করলো। তারপর বাইরে চলে গেল। রিকশাওয়ালা আবারও আমার দিকে তাকিয়ে আছে। জিব্বা দিয়ে ঠোঁট ভিজাচ্ছে। লোকটা যদিও রিকশাওয়ালা না, ভান ধরেছিল। কিন্তু আপাতত নাম জানি না। বুঝতে পারলেই হলো। আকাশ মেঘে ছেয়ে আছে। চারিদিকে অন্ধকারে ঢেকে গেছে। কি করব বুঝতে পারছি না। পালানোর উপায় নেই। চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। আশেপাশের লোকজন থাকলে ওরা মুখ খোলা রাখতো না।
চৈতির মৃত্যু, সোহাগের বেইমানি সবকিছু অদ্ভুত রহস্যের ঘেরা। সোহাগ চৈতির সাথে পরকীয়ায় জড়ালে ওকে কেন খুন করবে? এখন আবার নতুন কাউকে বিয়ে করছে। সবকিছু এলোমেলো হয়ে আছে। এখান থেকে বেরোতে না পারলে কোনো কিছুর সমাধান হবে না। যে করে হোক পালাতে হবে। এমনও তো হতে পারে চৈতির সাথে সোহাগের সম্পর্ক ছিল, নতুন করে বাবা মায়ের পছন্দে বিয়ে করবে বলে আমাদের দুজনকে পথ থেকে সরিয়ে দিয়েছে। চৈতিকে খুন করে আমাকে চৈতির খুনি হিসেবে প্রমাণ করবে। এমনভাবে গল্প সাজাবে যেন ওদের পরকীয়া সহ্য করতে না পেরে চৈতিকে খুন করেছি, তারপর শাস্তি থেকে বাঁচতে পালিয়ে গিয়েছি। এখানে বন্দি হয়ে থাকলে সোহাগ জিতে যাবে। যেভাবে হোক এখান থেকে পালাতে হবে। হ্যাঁ রে মন্টু, তুই কারে তুইলে আনছস? কেন ওস্তাদ? তুমি যেমন বর্ণনা দিলে তেমনই। কালো বোরকা, হিজাব বাঁধা, একা একা হাঁটবে। বর্ণনা অনুযায়ী ধরে নিয়ে এসেছি। পোলা বেজায় খেপেছে। সেই মায়া নাকি তার বাড়িতে গিয়ে বিশাল কাণ্ড করেছে। আমাকেও টাকা দিবে না। রাখ তোর টাকা। গালাগালি দিচ্ছে। বলছে আমাকে দেখে নেবে। ওস্তাদ এখন কি করবো? ওস্তাদ লোকটা কিছু না বলে কপালে হাত দিয়ে বসে পড়ল। ওদের কথোপকথন শুনে মনে হচ্ছে ওরা ভুল লোককে ধরে নিয়ে এসেছে। অনেকক্ষণ বাদে স্বস্তির নিঃশ্বাস নিলাম। সোহাগ এমন কিছু করেনি। তবুও সন্দেহ হচ্ছে। এটা তো নাটক সিনেমা না। ওস্তাদ কি করবে এখন? কামকাজ ফেলে বসে থাকলে তো আর না খেয়ে মরতে হবে। ভাবতে দে। হাসপাতাল থেকে কল আসলো বলে বিমর্ষ গলায় দুজন কথা বলছে। অন্যজন গোমরা মুখে বসে আছে। বাকি দুজন ওদিকে পাহারায় আছে। আগ বাড়িয়ে জিজ্ঞেস করলাম, তোমার কি কোনো সমস্যা হয়েছে? তোরে বলে কি হবে? বলেই দেখো, হয়তো সাহায্য করতে পারি। বললে বিশ্বাস করবি না। মনে হবে গল্প বানাচ্ছি। ফাও শুনে লাভ নেই। জীবন গল্পের থেকে অনেক বেশি ভয়ঙ্কর। বলো, বিশ্বাস করব। আমার মাইয়া অসুস্থ, হাসপাতালে ভর্তি, মেলা টাকা লাগবে, তাই এই কাম ধরছিলাম। কিন্তু লাভ হলো না। আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে টাকা দেব। সত্যি দিবি? এই মন্টুর বাঁধন খুলে দে। না তুই থাক, আমি দিচ্ছি। হাত ব্যথা হয়ে গেছে। এরা প্রফেশনাল লোক না। বিপদে পড়ে এই পথে নেমেছে। এদের দিয়ে সস্তায় কাজ করিয়ে নেওয়া যায়। প্রফেশনাল লোকদের ডিমান্ড অনেক। এদের কথা বিশ্বাস হয়নি। কাজ হবে না জেনেও টোপ ফেলেছিলাম। কিন্তু ওরা ফাঁদে পড়েছে। তার মানে ওদের কথা সত্যি হলেও হতে পারে। ওস্তাদ আগে তোমার মেয়েকে দেখতে যাব, তারপর টাকা দেব। লোকটার চোখ দুটো চকচক করে উঠল। রাস্তার দুপাশে খোলা মাঠ। অটোরিকশা করে তিনজন রওনা দিয়েছি। ওরা হাসপাতালের সামনে থামল। ইশারায় নামতে বলছে। সত্যি সত্যি একটা মেয়ে বিছানায় শুয়ে কাতরাচ্ছে। পাশে মধ্যবয়সী মহিলা বসে আছে। চিন্তায় তার মুখ বিবর্ণ হয়ে গেছে। আমাদের দেখে বলে উঠল, টাকা আনতে পারছেন? না পারি নাই। রিক্সাটা বেচে দিলাম, তাও তো কিছু হলো না। আল্লাহ মোর মায়াডারে ভালো করে দাও। আপনি দেখেন কি করতে পারেন। বসে থাকলে কি হবে? আচ্ছা দেখছি। ওদের কথা বলার সুযোগ নিয়ে পাশ গলে বেরিয়ে আসলাম। তড়িঘড়ি করে হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। বাড়ি ফিরতে হবে। রিক্সা নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। এত কিছু কাকতালীয় হতে পারে না। নিশ্চয়ই কেউ প্ল্যান করে এমন করিয়েছে। সিনেমার গল্প বিশ্বাস করার বয়স বেশ আগে পার হয়ে গিয়েছে। বাড়ির সামনে লোকজনের ভিড়। কোলাহলের ভিতর দিয়ে কান্নার শব্দ ভেসে আসছে। ভিড় কাটিয়ে সামনে এগিয়ে গেলাম। কম বয়সী এক যুবক সাদা কাপড়ে ঢাকা লাশের উপর শুয়ে কাচ্ছে। পাগলের মতো কি সব বলে চলেছে। সোহাগ পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। আমাকে দেখে এগিয়ে এলো। কল ধরছিলে না কেন? রাতুল এসেছে। আসার পর থেকে এমন অবস্থা। ছেলেটা বোধহয় পাগল হয়ে যাবে। দাফন হবে কখন? এই তো এখন লাশ নিয়ে যাবে। পুলিশ কিছু বলেছে? ওসি সাহেবের জরুরি কাজ পড়ে গেছে, রাতে আসবে। সবাইকে থাকতে বলেছে। আমি ফ্রেশ হব, ঘরে যাচ্ছি। সোহাগ ভালো মন্দ কিছু বলল না। ঘরে এসে লম্বা সময় ধরে গোসল করলাম। শরীরটা ভালো লাগছে না। নানান চিন্তা মাথায় ভারী হয়ে আসছে। কিডন্যাপ করা লোকদের কাছে মোবাইলটা রয়ে গেছে। ফেরত নেওয়ার সময় পাইনি। ওদের কিছু না কিছু সাহায্য করা উচিত। যদিও ব্যাপারটা সাজানো মনে হচ্ছে। ফ্যানের নিচে বসে চুল শুকাচ্ছি। সোহাগ ঘরে এসেছে। পিয়াসি, দুপুরে খাওয়া দাওয়া করেছ? না। তুমি খেয়েছ? হ্যাঁ, বাইরে খেয়ে নিয়েছি। মা বাবা কি বলল? তেমন কিছু বলেনি। স্বাভাবিক আচরণ করছিল। সোহিনী ঠিক বলেছিল। ওনারা সবকিছু মেনে নেবেন। সোহিনী কখন কি বলল তোমাকে? এই আইডিয়াটা সোহিনী দেওয়া ছিল। ওই তো বলল, ভাবিকে ওনার মা বাবার কাছে গিয়ে মাপ চাইতে বল। তুইও একদিন বাড়িতে আয়। কখন বলেছি সব? এগিয়ে দিতে গিয়েছিলাম, তখনই কথা হয়েছিল। তোমাকে দেখে ক্লান্ত লাগছে, কিছুক্ষণ বিশ্রাম নাও। আমি রাতুলের সাথে আসি। আমার কিছু জিনিস কেনার ছিল, একটু বের হব। আচ্ছা। সন্ধ্যার আগে ফিরে আসবে। ঠিক আছে। টাকা লাগলে নিয়ে যেও। আচ্ছা। সোহাগ বেরিয়ে গেল। আলমারিতে জমি রাখা 20,000 টাকা সোনার বালাজোড়া নিয়ে বেরিয়ে এলাম। হাসপাতালে গিয়ে যদি ওদের পাই তবে এসব দিয়ে আসবো। তাছাড়া কিছু কথা জিজ্ঞেস করতে হবে। মোবাইল ফেরত আনতে হবে।
জানতে হবে কে ওদের কিডন্যাপ করার জন্য সুপারি দিয়েছিল। পুলিশ নিজের মতো তদন্ত করুক, আমিও জানার চেষ্টা করি। পিচ ঢালা পথে রিক্সা চলছে, বাতাসের ঝাপটা চোখে মুখে লাগছে। দারুণ অনুভূতি। হাসপাতালে গিয়ে দেখলাম ওস্তাদ লোকটা গালে হাত দিয়ে বসে আছে। আমাকে দেখে ছুটে এলো। ভেবেছিলাম আপনি আসবেন না, আমার কথা বিশ্বাস করতে পারেননি। চলেন, আপনার মেয়েকে দেখে আসি। বাচ্চা মেয়েটা নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে, অথচ এই মেয়ের দুরন্তপনার সকলে অস্থির হয়ে যেত। লোকটা চোখে পানি টলমল করছে। দ্রুত হাসপাতালের পাট শুকিয়ে ফিরে এলাম। বালাজোড়া দাদির দেওয়া, কিন্তু ওই ছাড়া দেওয়ার মতো কিছুই ছিল না। এমনিতে গহনা তেমন পরা হয় না, এত উদারতা দেখানো উচিত হয়নি বোধহয়। তবে এখন আফসোস করে কি লাভ। সন্ধ্যা 7টার দিকে ওসি সাহেব এলেন, সঙ্গে দুজন কনস্টেবল। বিল্ডিংয়ের সবাই এক জায়গায় বসে আছে। শুনেছি পোস্টমর্টেমের রিপোর্ট এসেছে। ওসি সাহেব গম্ভীর কণ্ঠে বলল, চৈতির আত্মীয়দের মধ্যে কে কে আছেন? রাতুল সোহাগের পাশে দাঁড়িয়েছিল। এগিয়ে গিয়ে বলল, আমি রাতুল, চৈতির স্বামী। ও পরিবারের বেশিরভাগ লোক এখানে উপস্থিত আছে। খুনির দিন রাতে কোথায় ছিলেন? গতকাল দেশে ফিরেছি। বাবা মায়ের সঙ্গে দেখা করতে গ্রামের বাড়ি গিয়েছিলাম। ওনার সঙ্গে কেউ ছিল না। না, সবাই ওর মৃত্যুর খবর শুনে এসেছে। আপনাদের বৈবাহিক সম্পর্ক কেমন? জি, স্পষ্ট ভাষায় প্রশ্ন করেছি। না বোঝার মতো কিছু নেই। এতদিন পর দেশে ফিরে বইয়ের সাথে দেখা না করে গ্রামে চলে গেলেন। ব্যাপারটা রহস্যময়। বৈবাহিক সম্পর্ক বেশ ভালো ছিল, কখনো তেমন মনোমালিন্য হয়নি। আপনার কথা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, তবু আপাতত মেনে নিচ্ছি। বিল্ডিংয়ের সবার ধারণা সোহাগ সাহেবের সঙ্গে চৈতি দেবীর সম্পর্ক জড়িয়েছিলেন। এ ব্যাপারে আপনার কি মত? সোহাগ আমার স্কুল জীবনের বন্ধু। সেই সুবাদে চৌতির খোঁজ খবর রাখত। এর থেকে বেশি কিছু আমার জানা নেই, বলতে পারবো না। আপনার ফ্লাইটের টিকিট, ভিসা, এসব কাগজপত্র দেখতে হবে। সময় করে থানায় আসবেন। আপনি কি আমাকে সন্দেহ করছেন? আমি সবাইকে সন্দেহ করি। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী চৈতিকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। হত্যার আগে ধর্ষণ করা হয়েছে। আমি চৈতির স্বামী, আমি কেন ধর্ষণ করতে যাব? দোষী ধরা পর্যন্ত সকলেই সন্দেহের তালিকায়। আপনার পরিবর্তে সোহাগ সাহেবেও হতে পারে। সোহাগ কিছু বলল না, ভাবলেশীনভাবে দাঁড়িয়ে রইল। ওসি সাহেব আর চোখে সোহাগের অবস্থা পর্যবেক্ষণ করলেন। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, আপনি পিয়াসী, সোহাগ সাহেবের স্ত্রী? জি। বলুন, কি জানতে চান? চৈতির সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? কোনো ঝগড়া বিভেদ নেই তো? প্রথম দিকে ভালো বন্ধুত্ব ছিল। বেশিরভাগ সময় দুজনের গল্প করে কাটাতাম। আস্তে আস্তে চৈতির সঙ্গে সোহাগের ঘনিষ্ঠতা বাড়ে। এ কারণে শেষ দিকে বন্ধুত্বের সম্পর্কে তিক্ততা ছড়িয়ে গিয়েছিল। চৈতিকে একদম সহ্য হতো না। এমনকি হত্যা রাতে ওর সঙ্গে ঝগড়া হয়েছিল। আপনি খুব স্পষ্টভাষী। ঝগড়ার কারণ কি ছিল? চৈতি আমার ননদের জন্য খাবার নিয়ে এসেছিল। আপনার ননদ এখন কোথায়? ও হত্যার দিন সন্ধ্যায় বাড়ি ফিরে গেছে। যদি আপনাকে খুনি হিসেবে সাব্যস্ত করি তাহলে তাহলে বলবো আমার সাথে অন্যায় করা হয়েছে। বিনা দোষে ফাঁসিয়ে দিয়েছেন। ওসি সাহেব নড়েচড়ে বসলেন। এমন উত্তর তিনি আশা করেনি। হয়তো হিসাব মেলাতে পারছে না। কনস্টেবল দুজনকে ডেকে আমাদের ঘরে তল্লাশি নিতে পাঠালেন। সোহাগ ওদের সঙ্গে গেল। বাড়িওয়ালা উত্তেজিত হয়ে আছে। তার বাড়িতে সব খুন খারাপই। ওসি সাহেবকে দ্রুত তদন্ত করতে অনুরোধ করছে। যে করে হোক খুনিকে ধরতে হবে। ওসি সাহেব ওনার উপর বিরক্ত হয়ে গেছে। বাড়িওয়ালা বয়স্ক লোক, বয়স 60 পেরিয়ে গেছে। নিয়মিত শরীরচর্চা করার ফলে চেহারার বয়সের ছাপ পড়েনি। দুই ছেলে মেয়ে দূরে দূরে থাকে। বউ মারা গেছে বেশ কয়েক বছর আগে। ছেলেমেয়ে তেমন খোঁজ নেয় না। অবশ্য ওনার টাকা পয়সার প্রয়োজন পড়ে না। বাড়ি ভাড়া দিয়ে একজনের সংসার দিব্যি চলে যায়। বাড়িওয়ালা ছুটি গিয়ে ওসি সাহেবের জন্য চা নিয়ে এলেন। চা দেওয়ার সময় কানে কানে কিছু বলল। ওনার কথায় ওসি সাহেব মাথা নাড়ালেন। ব্যস্ত গলায় বললেন, হত্যা রাতে ঘরে কাউকে যেতে দেখেছিলেন আপনারা? বেশিরভাগ লোক না সূচক মাথা নাড়তে লাগলো। মমিনার মা কপাল কুঁচকিয়ে কিছু চিন্তা করছে। কয়েক মুহূর্ত পরে চিৎকার করে বলে উঠল, হ্যাঁ দেখেছিলাম। রাত 9টার দিকে সোহাগ দাদাবাবু চৈতিভাবির ঘরের দিকে যাচ্ছিলেন। আপনি কি সোহাগকে ওর ঘরে ঢুকতে দেখেছেন? তাছাড়া আমাদের ফ্ল্যাট পাশাপাশি। কি দেখতে কি দেখেছেন ঠিক নেই। আপনার স্বামী নিরপরাধ। এখানে নিরপরাধের বিষয় না। সোহাগ আর যাই করুক কাউকে হত্যা করতে পারে না। তেলাপোকা মারতে যার হাত কাঁপে সে কি করে মানুষ খুন করতে পারে? ওসি সাহেবের চোখ দুটো জলজল করে উঠল। মুচকি এসে বলল, ধন্যবাদ, দারুণ কথা বললেন। হতভম্ব হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। কনস্টেবল দুজন ফিরে এসেছে। ওসি সাহেব ওদের দিকে ফিরিয়ে গেল। যাওয়ার আগে কাল সকালে রাতুল আর সোহাগকে থানায় যেতে বললেন। চৈতির আত্মীয়স্বজন যারা এসেছিল কেউ ফিরে যায়নি। এই বাড়ির ফাঁকা ফ্ল্যাটে থাকছে। দিন গুণে ভাড়া পরিশোধ করতে হবে। বাড়িওয়ালা দুজন লোক দিয়ে ফ্ল্যাট পরিষ্কার করে দিয়েছে।
বাড়তি কিছু রোজগার হলে মন্দ কি? সোহাগ রাতুলকে আমাদের ফ্ল্যাটে থাকতে বলেছিল, কিন্তু সে তার মায়ের সাথে থাকছে। বৃদ্ধ মহিলা এ বসে এসব ঝামেলা নিতে পারছে না। রাত 11টা, খাওয়া দাওয়ার পর্ব শেষ। সোহাগ রাতুলের সাথে গল্প করছে, এখনো বিছানায় আসেনি। আধ শোয়া হয়ে চোখ বন্ধ করে আছি। ঘুমিয়ে পড়লে নাকি? না, জেগে আছি। রাতুল চলে গেছে? হ্যাঁ, ওর মা কল দিয়েছে। তোমার সাথে কিছু কথা আছে, বিশ্বাস করা উচিত কিনা বুঝতে পারছি না, তবুও বলতে হচ্ছে। কি কথা? আমায় কিডন্যাপ হয়েছিল। বাবার বাড়ি যাওয়ার সময় কয়েকজন লোক ধরে নিয়ে গিয়েছিল। কপাল গুনে ফিরে এসেছি। কখন? তুমি তো কিছু বলনি। সময় পেলাম কখন? এসে থেকেই চৈতির বিষয় নিয়ে ঝামেলা লেগে আছে। কি হয়েছিল? সোহাগ উচ্চ দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন খুব মজার কিছু শুনবে। ওকে বিশ্বাস করে ভুল করেছি কিনা বুঝে উঠতে পারছি না। তবে বলতে হবে। চৈতির খুনে সোহাগের হাত আছে কিনা বুঝতে হবে। কি ভাবছো? কিছু না। চুপচাপ যে। দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সবকিছু খুলে বললাম। সোহাগ কপাল কুঁচকে দেওয়ালের দিকে তাকিয়ে আছে। ওকে খুব চিন্তিত মনে হচ্ছে। বিমর্ষ গলায় বলল, কিডন্যাপের ব্যাপারটা এত সহজ নয়। বিষয়টা খুব সহজ করে দেখছো। এর পিছনে অনেক বড় পরিকল্পনা আছে। তুমি কি করে বুঝলে? এমন কাহিনী নাটক সিনেমায় হয়। ওরা তোমাকেই ধরতে এসেছিল, পরে ছেড়ে দিয়েছে। এতে ওদের কি লাভ? ওরা তো টাকাও পায়নি। ওদেরকেও বোকা বানিয়েছে। যে পরিকল্পনা করেছে সে খুব শান্ত মস্তিষ্কের। অনেকদিন ধরে পরিকল্পনা করেছে। তোমায় বিশ্বাস করতে পারি? হ্যাঁ। আজীবন একসাথে থাকার সিদ্ধান্ত নিয়েছি। হালাল সম্পর্ক, এতে নড়ে বড়ে হওয়া উচিত নয়। ওর কথায় বিশ্বাস করতে ইচ্ছে করছে, কিন্তু চৈতির সঙ্গে ওর ঘনিষ্ঠতা মেনে নিতে পারছি না। আজ চৈতিনে বলে এত পরিবর্তন নয় তো। তবে চৈতির সাথে ঘনিষ্ঠতা নিজে চোখে দেখেছি। এর পেছনে অনেক বড় কারণ আছে। এখানে আমার কোনো উদ্দেশ্য ছিল না। 1 কাপ চা বানিয়ে আনবে? মাথা ধরছে। রান্নাঘরে চা বানাচ্ছি। আমারও মাথা যন্ত্রণা করছে। নানান চিন্তায় পাগল পাগল অবস্থা। গোলমরিচ, লবঙ্গ দিয়ে 2 কাপ চা বানালাম। সোহাগ শোবার ঘরে অপেক্ষা করছে। দুজনে মুখোমুখি বসে আছি। সোহাগ ধীর স্থিরভাবে চায়ের কাপে চুমুক দিচ্ছে, যেমন করে সাবধানী বিড়াল দুধের বাটিতে চুমুক দেয়। তুমি কি চৈতির সাথে ঘনিষ্ঠতা নিয়ে বলেছিলে না? হ্যাঁ। কিছু ভুল বলেছি নাকি? না, তুমি ভুল বলনি। আমি নিজে চৈতির সাথে ঘনিষ্ঠতা বাড়িয়েছি। কেন জানো? জানতে চাই। রাতুলের কথায়। মানে? রাতুল কেন তার বইয়ের সাথে তোমায় ঘনিষ্ঠ হতে বলবে? পরীক্ষা করতে। কি বলতে চাইছো? চৈতি বেশ কিছুদিন ধরে রাতুলকে এড়িয়ে যাচ্ছিল। কেমন খাপছাড়া ভাব। ঠিকমতো কথা বলছে না। ফোন দিলে ধরছে না। তারপর মাস 2 আগে অফিসে বসে আছি। অচেনা নম্বর থেকে কল এলো। কথা বলে জানলাম রাতুল। বছরখানেক ওর সাথে যোগাযোগ ছিল না। কাজের চাপে সবাই ব্যস্ত হয়ে গিয়েছি। তোমার মনে পড়ে যখন প্রথম এ বাসায় আসি? চৈতির সাথে পরিচিত হয়েছিলাম। চৈতি ওর স্বামীর সাথে কথা বলিয়ে দিয়েছিল। হ্যাঁ, মনে আছে। তারপর সেদিন রাতুল আমায় ওদের সমস্যার ব্যাপারে বলল। আমার সাহায্য চাইল। চৈতির সাথে বন্ধুত্ব করে জানতে হবে ওর সাথে কারো সাথে সম্পর্ক আছে কিনা। তুমি রাজি হয়ে গেলে? হ্যাঁ। অনেক অনুরোধ করছিল। বুঝতেই পারছো, প্রবাসী থাকে। আজকাল কত ঘটনা ঘটছে। তাছাড়া রাতুলের সমস্ত সম্পত্তি চৈতির নামে। একবার ধোকা দিলে পথের ফকির হয়ে যাবে। সবকিছু মিলিয়ে রাজি হয়ে গিয়েছিলাম। আমাকে বলে নিলে কি সমস্যা হতো? তোমাকে সবকিছু বলতে চেয়েছি, কিন্তু সময় হয়ে ওঠেনি। অজুহাত দিতে হবে না। তারপর চৈতির সাথে কথা বলে বুঝলাম ওর কোনো ছেলের সাথে সম্পর্ক নেই। রাতুলের সাথে অন্য ব্যাপার নিয়ে ঝামেলা হয়েছে। কি ব্যাপার তা বলতে পারবো না। চৈতি কখনো এ ব্যাপারে বলতে চায়নি। তাছাড়া কিছুদিন ধরে চৈতির হাবভাব বদলে গিয়েছিল। আচ্ছা, বুঝলাম। এখন তুমি কি বোঝাতে চাইছো? আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। চৈতির সাথে বন্ধুত্ব করতে গিয়ে ভালোবাসার মানুষকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। অন্য কারোর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়তে তুমি কেমন রিয়াকশন করো দেখতে ইচ্ছে করছিল। এটা অন্যায় করেছি। এই জন্য আমি লজ্জিত। প্রত্যুত্তরে কিছু বললাম না। সোহাগের কথা সত্য হলে রাতুল ছেলেটার সমস্যা আছে। রাতুলের সাথে কথা বলতে হবে। সোহাগের কথার সত্যতা যাচাই করা জরুরি। বিনা বাক্যে বিশ্বাস করতে পারছি না। ফজরের আজান দিয়েছে বেশ কিছুক্ষণ। চারদিকে দিনের আলো ফুটতে শুরু করেছে। সোহাগ ঘুমে বিভোর। দেখে মনে হয় এই লোকটার কোনো চিন্তা নেই, যেন সে পৃথিবীর সব থেকে সুখী মানুষ। কাল রাতের কথাগুলো খুব ভাবাচ্ছে। সোহাগের যুক্তিগুলো খাপছাড়া এলোমেলো। বন্ধু বলেছে আর চৈতির সঙ্গে ভাব জমিয়ে ফেলেছে। খুব সহজ যুক্তি। এসব যুক্তি দিয়ে বাচ্চা ভোলানো যায়। বালিশের পাশ থেকে সোহাগের মোবাইল নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে দরজা লাগিয়ে মোবাইল চেক করতে লাগলাম। রাতুলের সাথে যেসব কথা বলেছে তার কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই থাকবে। সোহাগের মোবাইল লক করা। আগে তো লক ছিল না। পিয়াসি, ওয়াশরুমে নাকি তুমি? হ্যাঁ, কিছু বলবে? একটু বাইরে যাচ্ছি। তুমি সকালে নাস্তা তৈরি করে রেখো। আচ্ছা। হাঁপ ছেড়ে বাঁচলাম। মোবাইল নিয়ে সন্দেহ করেনি। ওকে কিছু বসতে দিলে চলবে না।
মমিনের মা সেদিন ওকে চৈতির ঘরে যেতে দেখেছিল। মিথ্যা বলে ওনার কি লাভ? ওয়াশরুম থেকে বেরিয়ে মোবাইলটা জায়গা মতো রেখে দিলাম। সকালে নাস্তা বানাতে হবে। রান্না প্রায় শেষের দিকে। খুব বেশি কিছু তৈরি করতে যায়নি। গরম ভাত, সবজি আর ডাল। ঘরে ডিম নেই, থাকলে ডিম ভাজা যেত। সহজ রান্না। পিয়াসি খেতে দাও, অনেক বেলা হয়েছে। রান্না শেষ। কখন থেকে বসে আছি, তোমারই তো খোঁজ নেই। কাজে আটকে গিয়েছিলাম, এখন আবার থানায় যেতে হবে। রাতুল অপেক্ষা করছে। আচ্ছা। খাওয়া শেষে সোহাগ রাতুলের সাথে বেরিয়ে গেল। কিছু ভালো লাগছে না, কোনো উপায় খুঁজে পাচ্ছি না। চৌতির খুনিকে ধরতে হবে, যদিও এটা পুলিশের কাজ। ভাবনায় এলোমেলো হয়ে গেছে। গল্পের বই পড়লে হয়তো চিন্তা দূর হতো। বুক সেলফ থেকে গল্পের বই বের করে পড়তে আরম্ভ করলাম। গোয়েন্দা গল্প। বই পড়তে পড়তে মাথায় এলো চৈতির ঘর তল্লাশির কথা। হ্যাঁ, ঠিকই তো। ঘর খুঁজলে কিছু না কিছু পাওয়া যাবে। ভাবনা অনুযায়ী পা টিপে টিপে চৈতির ঘরের দিকে হাঁটা ধরলাম। ঘর তালা দেওয়া। এটা নিশ্চয়ই পুলিশের কাজ। আশাহত হয়ে ঘরে ফিরে এলাম। বই পড়তে ইচ্ছে করছে না। মোবাইল হাতে নিয়ে সোহিনীকে কল দিলাম। দুবার রিং হওয়ার পরে কল রিসিভ করলো। কি খবর ভাবি? আর খবর? তুমি যাওয়ার পরে অনেক কিছু ঘটে গেছে। পাশের বাসার এক ভাবির খুন হয়েছে। পুলিশ আমাদের সন্দেহ করছে। বিরাট ঝামেলা। জানি, ভাইয়া বলেছে। তার আগে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তোমার সাথে একটা অন্যায় করে ফেলেছি। আমার সাথে আবার কি অন্যায় করলে? তোমার কিডন্যাপ। সরি ভাবি। মানে কি? সে বিশাল কাহিনী। তুমি তো জানো, কদিন ধরে মৃদুলের সাথে রিলেশনে আছি। কিন্তু ও আমায় ধোকা দিয়েছে। আমায় ছেড়ে বাবা মার পছন্দের মেয়েকে বিয়ে করেছে। বুঝতে পারছি অনেকটা। ঠিক ধরেছ। মৃদুল আমার কিডন্যাপ করার প্ল্যান করেছিল। ওর কাছের বন্ধু সুজন আমায় কথাটা জানিয়েছিল। সুজন ওর বন্ধুকে রেখে তোমায় সাহায্য করলো কেন? কারণ মৃদুলের পাত্রী সুজনের গার্লফ্রেন্ড। বেশ কয়েক বছরের রিলেশন। কিন্তু মেয়েটা টাকার জন্য ছেলেটাকে ধোকা দিয়েছে। সেই রাগ থেকে সুজন আমায় সাহায্য করেছে। সুজনের উদ্দেশ্য ছিল মৃদুলের বিয়ে ভেঙে দেওয়া। তারপর অনেক ভেবে পরিকল্পনা করলাম আমার পরিবর্তে তোমায় কিডন্যাপ করাবো। সেজন্য ওই দিন তোমাদের বাড়িতে আসি। কথা ছিল পরের দিন ফিরে যাব। মৃদুলও এ কথাই জানতো। তারপর তো বুঝতে পারছো। হ্যাঁ, বুঝলাম। তবে যে ছেলে তোমায় এভাবে ধোকা দিয়েছে, তার জন্য এত কিছু করতে গেলে কেন? শিক্ষা দিতে। আমি কখনো ওকে বিয়ে করতাম না। মজার ব্যাপার কি জানো? সুজন ওই মেয়েকে নিয়ে মৃদুলের বাড়িতে গিয়েছিল। মেয়ের পরিচয় দিয়েছিল খালাতো বোন। আর এখন হা হা হা। সুজন কেন ওই মেয়েকে নিয়ে মৃদুলের বাড়িতে যাবে? মৃদুলকে দাওয়াত করেছিল। গার্লফ্রেন্ড নিয়ে ফাও। খেতে গিয়ে ঝামেলা হয়ে গেছে। মৃদুল সুজনের প্রেমের ব্যাপারে কিছু জানতো না। হয়তো জানে না। আর জানলেও গুরুত্ব দেয়নি। মেয়ের রূপে পাগল হয়ে গিয়েছিল বোধহয়। আমাকে বলে নিলেই পারতে। ওই দিন যদি আমি না যেতাম, তাহলে কি হতো জানি না। ভাইয়াকে বলেছিলাম তোমায় বাপের বাড়ি পাঠাতে। পরিকল্পনা সফল হয়েছে এতেই খুশি। অত আধঘাট ভেবে পরিকল্পনা করিনি বাপু। মৃদুলের কি খবর? বেচারা মা বাবার চাপে আছে। বেশ ভালো লাগছে। কয়েক মিনিট আগে কল দিয়েছিল, রিসিভ করিনি। আচ্ছা, পরে কথা হবে। এখন রাখছি। সোহিনী কল কেটে দিল। কি সাংঘাতিক মেয়েরে বাবা! এজন্য ওই দিন বাড়ি ফিরে যাওয়ার জন্য এত ব্যস্ততা দেখালো। মৃদুল নিজেকে যতটা বুদ্ধিমান মনে করে, আসলে ততটাই বলদ। গ্যালারি ঘেটে পুরনো ছবি দেখতে লাগলাম। সোহাগের সাথে কত সুন্দর সময় কাটিয়েছি। মুহূর্তগুলো ফ্রেম বন্দি হয়ে আছে। ছবিগুলো দেখলে সেই সময়ের কথা মনে পড়ে। সেই হাসির মুহূর্তগুলো। নিজের অজান্তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। খুশি মনে ছবি দেখতে লাগলাম। হঠাৎ একটা ছবিতে চোখ আটকে গেল। সোহাগের ফেসবুক আইডির পাসওয়ার্ড। লগ ইন করার সময় স্ক্রিনশট নিয়ে রেখেছিল। বারবার পাসওয়ার্ড ভুলে যেত বিধায় এই বুদ্ধি করেছিল। পরে আবার কি মনে করে আমার আইডিতে সেন্ড করে রেখেছিল। বছরখানেক আগের কথা। তখন দুজনের মাঝে লুকোচুরি ছিল না। ভালোবাসার মাঝে অদৃশ্য দেওয়াল তৈরি হয়নি। দেরি না করে আইডি লগ ইন করলাম। একটু ভয় হতে লাগলো যদি বুঝে ফেলে। কিন্তু কিছু করার নেই। অনেক খুঁজে রাতুলের আইডি পেলাম। দুজনের মাঝে অনেক কথা হয়েছে। বেশিরভাগ কথা হয়েছে ভয়েস মেসেজে। ভিডিও কলে টেক্সট নেই বললেই চলে। ভয়েস মেসেজগুলো শুনতে আরম্ভ করলাম। নানা রকমের কথা বলেছে দুজনে। শেষ পর্যন্ত কাজের কিছু পেলাম। রাতুল সোহাগকে বলেছে, দোস্ত, তুই জাস্ট প্রেমের অভিনয় করবি। ও আমায় ভালোবাসে কিনা জানতে হবে। বুঝতেই তো পারছিস কত টাকার ব্যাপার। দেখ, পিয়াসি জানলে অনেক প্রবলেম হবে। তাছাড়া তুই নিজেও তো চৈতির সাথে কথা বলতে পারিস। বিষয়টা বুঝতে পারছি না। আচ্ছা, এর জন্য তোকে পারিশ্রমিক দেব। কি বলিস? হ্যাঁ, সম্পূর্ণ কাজ করতে পারলে তোকে 1 লাখ টাকা দেব। না রে, কাজটা ঠিক হবে না। দেখ ভাই, বিয়ের পরে বিদেশে চলে এসেছি। চৈতির উপর ভালোবাসা দেখাতে গিয়ে সমস্ত উপার্জনের অর্থ চৈতি নামে ব্যাংকে জমা করেছি। একটা বাড়ি কিনেছি, তাও চৈতির নামে। ও আমায় ভালোবাসলে সমস্যা ছিল না। কিন্তু আজকাল ওর হাবভাব বদলে গেছে। আগের মতো কথা বলছে না। কল দিলে ব্যস্ত।
সবকিছু মিলিয়ে পাগল হয়ে যাব। তবুও কাজটা কি ঠিক হবে? দেখ, চৈতি আমায় ভালোবাসলে তোর ডাকে সাড়া দিবে না, কখনোই রাজি হবে না। আমি শুধু এইটুকুই জানতে চাই, তুই ছোটবেলার বন্ধু, তোকে বিশ্বাস করে বিধায় বললাম, ভেবে বলবো। মন সাড়া দিচ্ছে না। এরপর তেমন ভয়েস মেসেজ নেই। যা আছে সেগুলো সাধারণ কথা। যা কথা হয়েছে ভিডিও কলে। সোহাগ টাকার লোভে চৈতির সঙ্গে প্রেমের অভিনয় করতে গিয়েছিল। অবশ্য শুধুমাত্র টাকা বা বন্ধুর কথায় এমন করেনি। চৈতির মতো সুন্দরী মেয়ে কাছাকাছি থাকতে পারবে। এদিকে আমি সন্দেহ করলে রাতুলের অজুহাত দিবে। সবকিছু মিলে সোহাগের বেশ লাভ হয়েছে। তবে সোহাগ মিথ্যা কথা বলেনি। রাতুলকে চৈতির সঙ্গে সম্পর্কে জড়াতে বলেছিল। সোহাগের চৈতির উপর দুর্বলতা ছিল না জানার উপায় নেই। এ কাছে জানতে চাইলে নিশ্চয়ই অস্বীকার করবে। চৈতির সঙ্গে যেসব কথা হয়েছে সবকিছু ডিলিট করে দিয়েছে। থাকলে বুঝতে পারতাম কি কথা হতো দুজনের। গল্প পড়ে একটা বুদ্ধি মাথায় এসেছে। রান্নাঘরে গিয়ে যত্ন সহকারে নুডলস রান্না করলাম। একটা বাটিতে সুন্দরভাবে পরিবেশন করে নিলাম। বাড়িওয়ালার কাছে যাব। লোকটার হাবভাব ভালো লাগছে না। পুলিশের সাথে মিলে কোনো কারসাজি করছে নাকি জানতে হবে। পিয়াস সাহেব দোতলার ফ্ল্যাটে থাকে। নিজের জন্য বাড়ির সব থেকে ভালো ফ্ল্যাটটা রেখেছেন। ঘরের দক্ষিণ দিকে জানালা। বেশ উপরে হলে সিঁড়ি বেয়ে উঠতে কষ্ট হবে। কাকু ঘরে আছেন? হ্যাঁ। কে এসেছে? আমি পিয়াসী, সোহাগের বউ। আমার কাছে কি দরকার? কথা ছিল। দরজার একটু খুলবেন? মিনিট পাঁচেক পর দরজা খুলে দিল। ওনার দিকে নুডলসের বাটিটা এগিয়ে দিয়ে বললাম, আপনার জন্য বানিয়ে আনলাম। আচ্ছা, ধন্যবাদ। কাকু খবর জানেন? পুলিশ নাকি চৈতের ঘরে আপনার ঘড়ি পেয়েছে। সোহাগ থানায় গিয়েছিল, ওই বলল। আমার হাতের দিকে তাকিয়ে দেখো তো। চোখ দুটো দিয়ে একটু তাকিয়ে দেখো। যত সব বাজে কথা। চৈতির ঘরে মাসের ভিতর একবারই যেতাম, তাও ভাড়া নিতে। কি জানি, অন্য কারো ঘড়ি হবে হয়তো। শোনো মেয়ে, এসব বাজে কথা অন্য কাউকে বলবে। আমায় সব শোনাতে আসবে না। আমার হয়েছে যত্ত জ্বালা। এখন বিদায় হও দেখি। আহা, রেগে যাচ্ছেন কেন? মজা করলাম। তোমার স্বামীর সঙ্গে চৈতির লটর পটর ছিল। বাড়ির অন্য ভাড়াটেরা সাক্ষী আছে। দেখো গিয়ে, সেই খুন করেছে। দেখছেন কাকু, আমার কপালটাই কেমন। স্বামী অন্য মেয়ের সাথে। ছি ছি ছি। বলতে গেলেও মরে যেতে ইচ্ছে করে। এত ঢং করতে হবে না। তুমিও খুন করতে পারো। আজকালকার লোকজন বিশ্বাস করা খুব কঠিন কাজ। মুখ বেঁকিয়ে চলে এলাম। লোকটা কেমন ঝাঁঝালো টাইপ। খিটখিটে স্বভাব। ওনাকে কথার জালে ফাঁসিয়ে চাবি হাসিল করা সহজ ব্যাপার না। পুলিশ ঘরে তালা দিয়ে গেলেও ওনার কাছে চাবি থাকতে পারত। ওসি সাহেবের সাথে ওনার কত ভাব। একদম গলায় গলায়। দুপুর হতে চলো, সোহাগ এখনো ফেরেনি। একবার কল দিয়ে খবর নিলে ভালো হতো। যেই ভাবা সেই কাজ। মোবাইল নিয়ে সোহাগকে কল দিলাম। প্রথমবার কল কেটে গেল। দ্বিতীয়বার কল রিসিভ করে বলল, এই তো প্রায় চলে এসেছি। দুশ্চিন্তা করতে হবে না। আচ্ছা, তাড়াতাড়ি আসো। আসছি। আমার চোখের পাতা ভারী হয়ে আসছে। খুব ঘুম পাচ্ছে। বিছানায় পিঠ এলিয়ে দিলাম। ভর দুপুরে পড়ে পড়ে ঘুমাচ্ছ কেন? কি জানি, হঠাৎ ঘুম চলে এসেছিল। থানায় কি হলো? ওসি সাহেব কি বললেন? তেমন কিছু না। এক কাপ চা খাইয়ে ঘন্টা দুয়েক বসিয়ে রাখলো। তারপর রাতুলের পাসপোর্ট ভিসা এসব দেখতে চাইল। তারপর তারপর আর কি? রাতুল খুনের রাতে কোথায় ছিল? কেন সকালে দেশে ফেরার পরেও স্ত্রীর সঙ্গে দেখা করতে আসেনি? রাতুলের আসার খবর চৈতি জানত কি না? এসব তোমাকে কিছু জিজ্ঞেস করেনি? ওই আমাদের ভিতর সম্পর্ক কেমন ছিল? শারীরিক সম্পর্ক হয়েছে কিনা, ইত্যাদি ইত্যাদি। বিরক্তিকর প্রশ্ন। ও, তোমাকে তো বলাই হয়নি। আমার কিডন্যাপ সোহিনী করিয়েছিল। মানে কি? সোহাগকে সবকিছু খুলে বললাম। সবকিছু শুনে হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে বলল, এর জন্য বারবার বলছিল ভাবি যেন কালকেই উনার বাবার সাথে দেখা করতে যায়। সকাল সকাল পাঠাবি। ভাবিকে বোরকা হিজাব পরতে বলবি। কত কি! তোমার বোনের মাথায় এত বুদ্ধি! দেখতে হবে না বোনটা কার। সবকিছু এমনভাবে পরিকল্পনা করবে যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে। মাঝখান থেকে খেলা মাত করে দিবে। কেউ চাইলেও কিছু বুঝতে পারবে না। শান্ত চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। চৈতির খুনের ওর কোনো হাত নেই তো? দুপুরে খাওয়ার পর্ব শেষ হয়েছে বেশ কিছুক্ষণ। সোহাগ বিছানার কোনায় হেলান দিয়ে মোবাইল দেখছে। আমি সোফার মাঝখানে হাত পা ছড়িয়ে বইয়ের পাতায় মুখ গুজে বসে আছি। পড়তে ইচ্ছে করছে না। মুখ ঢেকে রাখার জন্য বইটা নিয়ে বসেছি। মনের মাঝে নানান চিন্তা বাসা বেঁধেছে। সোহিনীকে যাকে বিয়ের পর থেকে অনেক বেশি আপন মনে করেছি, সে নির্দ্বিধায় আমায় বিপদে ঠেলে দিল। ওই লোকগুলো আমার সাথে অনেক কিছুই করতে পারত। টাকা না পেলে আমায় মেরে ফেলতেও দ্বিধা করতো না। যে লোকটা রিক্সাওয়ালা সেজে আমায় কিডন্যাপ করেছিল, তার চোখে হায়নার ছাপ দেখেছি। ওস্তাদ লোকটা একটু আশকারা দিলে আমার নরম শরীরটা ছিঁড়ে খেত। এক মুহূর্ত সময় নষ্ট করতো না। সোহিনী সবকিছু জেনে বুঝিয়ে আমি এমন বিপদের মধ্যে পাঠিয়ে দিল কি করে? আপন মানুষকে কি এত সহজে বিপদে ঠেলে দেওয়া যায়? তাছাড়া কিডন্যাপার লোকগুলো সোহিনীর পরিচিত নয়। ওদেরকে মৃদুল ঠিক করেছিল।
সোহিনীর জায়গায় আমাকে পেয়ে যদি আমায় মেরে ফেলতো, তখন কি সোহিনী কিছু হতো না? সত্যিটা হলো, আমাকে নিয়ে সোহিনীর কোনো মাথা ব্যথা নেই। আমি মরলেও তার কিছু যায় আসে না। আমাকে কাজের সময় একটা গটির মতো ব্যবহার করছে। অন্তত পুলিশকে সবকিছু জানিয়ে রাখলে বিষয়টা অন্যরকম হতো, যে সোহিনী আমাকে বাঁচানোর চেষ্টা করেছে। আগে থেকে পুলিশ ইনফর্ম করেছে কিডন্যাপের ব্যাপারে, কিন্তু এমন কিছুই হয়নি। সোহিনী কাউকে কিছু জানায়নি। অন্যদিকে সোহাগ, যে কিনা বোনের এমন কাজের জন্য বাহবা দিচ্ছে, একবারও আমার কথা চিন্তা করছে না। হয়তো আমার ক্ষতি হলে ওর কিছু যায় আসে না। যদি আমায় এতটাই ভালোবাসতো, তাহলে রাতুলের কথায় কখনোই রাজি হতো না। একবার হলেও আমাকে জানিয়ে নিত। টাকার বিনিময়ে কোনো মেয়ের সাথে ভালোবাসার নাটক করা অন্যায়। এটা কাপুরুষের লক্ষণ। আজকাল কাউকে আপন ভাবতে ইচ্ছে করে না। দুপুরে খাওয়ার পরপরই সোহাগ ঘুমিয়ে পড়েছে। ওর শরীর খারাপ লাগছে। এদিকে আমার কোনো কিছু ভালো লাগছে না। ঘুম আসছে না। শুয়ে থাকতেও ইচ্ছে করছে না। ঘরের মধ্যে দম বন্ধ লাগছে। ছাদে গেলে হয়তো একটু ভালো লাগতে পারে। দুপুরের রোদে ছাদ গরম হয়ে আছে। মৃদু বাতাস বইছে। বাতাসের ঝাপটায় গরম কমেনি, বরং গরমের ভাব গায়ে লাগছে। জীবনের এমন বাঁকে দাঁড়িয়ে কাউকে বিশ্বাস করতে ইচ্ছে করছে না। রাতুলের সাথে কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু কি লাভ? শখ নিশ্চয়ই ছোট বাচ্চা নয়। ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে। শখের পুরুষের পাশে অন্য নারীকে সহ্য করার ক্ষমতা কারো নেই, আমারও না। এই সামান্য কথাটা বুঝতে চাইনি। হয়তো আমাকে এতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনেই করেনি। পিয়াসী, পিয়াসী কোথায় গেলে? পিয়াসী, তুমি কি ছাদে? সোহাগের গলা শোনা যাচ্ছে। আমাকে ডাকতে ডাকতে ছাদের দিকে আসছে। কণ্ঠ শুনে মনে হচ্ছে বিরাট কাণ্ড হয়ে গেছে। উত্তেজনায় গলার স্বর পাল্টে গেছে। পিয়াসী, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এমন করছো কেন? রাতুল। কি রাতুল? কি হয়েছে রাতুলের? রাতুল থানায়। ওসি সাহেব কল দিয়েছিল। আমাদের এক্ষুনি থানায় যেতে বলেছে। কি হয়েছে কিছু বুঝতে পারছি না। আমিও না। তুমি এক্ষুনি রেডি হয়ে এসো। আমি বাইরে অপেক্ষা করছি। সময় নষ্ট না করে তড়িঘড়ি করে রেডি হয়ে নিলাম। বাড়ি দিয়ে বের হওয়ার সময় নজরে এলো, বেশ কয়েকবার গাড়ি আমাদের বাড়ির সামনে থামলো। দুইটা পুলিশের গাড়ি, প্রাইভেট কার আর একটা লাশবাহী গাড়ি। সোহাগ, এসব গাড়ি এখানে কেন আসে? বাড়িতে কি হয়েছে? কি হয়েছে কি করে বলবো বলো? আগে থানায় গিয়ে দেখি। ওনাদের সাথে কথা বলে গেলে ভালো হতো না? না, আগে থানায় যাওয়া উচিত। ওসি সাহেব বারবার করে বলেছে দেরি না করতে। ওখানে কি হয়েছে ফিরে এসেও জানতে পারবো। কথা বাড়ালাম না। চুপচাপ রিকশায় উঠে বসলাম। কি সব হচ্ছে? সবকিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে। সোহাগ কোনো কথা বলছে না। এক মনে কিছু চিন্তা করে চলেছে। চিন্তার ছাপ চেহারায় স্পষ্ট। ওর কপাল কুঁচকে আছে। থানায় পৌঁছাতে বেশ সময় লাগলো। রাস্তায় বৃষ্টির পানি জমেছে। পানির কারণে যাতায়াতে বেশ অসুবিধা হচ্ছে। রিকশাওয়ালার ভাড়া মিটিয়ে থানায় প্রবেশ করলাম। ওসি সাহেব আমাদের দেখে ইশারায় বসতে বললেন। পাশের একটা চেয়ারে রাতুল বসে আছে। চোখের কোণে অশ্রুর দাগ স্পষ্ট। ছেলেটা কাঁদছিল নাকি? সোহাগ চারপাশে তাকিয়ে কি হচ্ছে বোঝার চেষ্টা করলো। তারপর কেশে গলা পরিষ্কার করে বলল, এত তাড়াহুড়ো করে থানায় ডাকলেন কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না সোহাগ সাহেব, কোনো সমস্যা হয়নি। বরং সমস্যার সমাধান হয়ে গেছে বলতে পারেন। কি বলছেন বুঝতে পারলাম না। চৌতির খুনি ধরা পড়ছে। সোহাগের কপাল ঘামছে। পকেট থেকে টিস্যু পেপার বের করে কপাল মুছে ফেলল। তারপর উচ্চক দৃষ্টিতে ওসি সাহেবের দিকে তাকিয়ে রইল। আমি আগ বাড়িয়ে জিজ্ঞেস করলাম, কে খুন করেছে স্যার? রাতুল সাহেব। কি? হ্যাঁ, রাতুল সাহেব ঠিক বললাম তো? রাতুল ডান দিকে মাথা কাত করে রইল, যেন প্রাণহীন দেহটা অচল হয়ে গেছে। রাতুল কেন চৈতিকে মারতে যাবে? সোহাগ, তুমি কিছু জানতে নাকি? পিয়াসী দেবী, এত উত্তেজিত হচ্ছেন কেন? সবকিছুতে রাতুলের মুখ থেকেই শুনবেন। এজন্য আপনাদের ডেকে এনেছি। কি হলো রাতুল? বলতে শুরু করো। রাতুল কয়েক মিনিট স্তব্ধ হয়ে বসে রইল। তারপর কলের পুতুলের মতো বলতে শুরু করলো। বিয়ের পরে বিদেশে চলে গিয়েছিলাম। বইয়ের কাছে থাকতে পারিনি। চৈতিকে ভালোবেসে নিজের বেশিরভাগ উপার্জন ওর নামে লিখে দিয়েছি। কখনো ভাবতে পারিনি ওকে ছেড়ে থাকতে হবে। কয়েক বছর বেশ ভালোই কেটেছে আমাদের। দেশে আসা যাওয়া ছিল। দেশে আসলে স্বপ্নের মতো সময় কাটতো দুজনের। বিগত 2 বছর ধরে আমার কাগজপত্রে একটু সমস্যা হয়েছে। সেজন্য দেশে আসতে পারিনি। এই নিয়ে চৈতির কোনো অভিযোগ ছিল না। কিন্তু ধীরে ধীরে ওর পরিবর্তন লক্ষ্য করি। আমার সঙ্গে কথা বলতে চাইতো না। কল দিলে শরীর খারাপ বলে কল কেটে দিত। সবসময় কিছু নিয়ে চিন্তায় থাকতো। জিজ্ঞেস করলে উত্তর দিতে চাইতো না। বেশ কয়েক মাস এমন চলার পর মনে হলো চৈতি কোনো ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে। সেজন্য আমায় এভাবে এড়িয়ে চলছে। অনেক চিন্তা করে সোহাগের কথা মনে পড়ল। স্কুল জীবনের বন্ধু, যদি সাহায্য করে। মনের কোণে সামান্য আশা নিয়ে সোহাগকে কল দিই। চৈতির সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে বলি, যেন ওর সাথে প্রেমের নাটক করে। সোহাগ প্রথমে রাজি হয়নি। তারপর ওকে টাকার লোভ দেখাতে শুরু করি। কিন্তু সোহাগ তাতেও রাজি হয় না। সোহাগ আপনার প্রস্তাবে রাজি হয়নি?
না ভাবি, সোহাগ প্রথম দিকে আমার প্রস্তাবে রাজি হয়নি। আপনি কি মনে করবেন, লোকজন কি ভাববে, এসব ভেবে চিন্তায় ছিল। তবে অনেক অনুরোধ করার পর শেষ পর্যন্ত রাজি হয়েছিল। ও, সোহাগ মাথা নিচু করে বসে আছে, যেন অনেক বড় অন্যায় করে ফেলেছে। ওসি সাহেব আগ্রহ নিয়ে রাতুলের দিকে তাকিয়ে আছে। আমায় চুপ করে থাকতে দেখে রাতুল আবারও বলতে শুরু করলো। এরপর সোহাগ আমার কথা মেনে নেয়। চৈতির সঙ্গে সময় কাটতে থাকে। অদ্ভুতভাবে চৈতিও সোহাগের সাথে ঘনিষ্ঠ হয়ে যায়। তবে দুজনের মাঝে প্রেম হয়েছিল কিনা বলতে পারবো না। সবকিছুর মাঝে চৈতি আমাকে দেশে ফেরার জন্য চাপ দিতে থাকে। কেন এত তাড়া দিচ্ছিল বুঝতে পারিনি। হঠাৎ করেই আমার ছুটি ফাইনাল হয়ে যায়। চৈতিকে সারপ্রাইজ দিতে ওকে না জানিয়ে দেশে ফিরে আসি। আমার আসার ব্যাপারে কেউ কিছু জানতো না। চৈতির উদ্ভট ব্যবহার আপনার মনে সন্দেহ তৈরি করেনি? পরকীয়া করলে কেন আপনাকে দেশে আসতে বলবে? ওসি সাহেবের প্রশ্নে রাতুল চুপ করে রইল। খেয়াল করলাম রাতুলের চোখ দিয়ে পানি পড়ছে। অপরাধী নিজের ভুল বুঝতে পারলে বোধহয় এভাবেই আফসোস করে। কি লাভ হয় এই খুন খারাপি করে? দুজনেরই ক্ষতি হয়। সবকিছু সুন্দর সমাধান থাকা উচিত, যেন দিন শেষে এমন আফসোস করতে না হয়। যদিও বিষয়টা বড্ড রহস্যময়। সোহাগের সাথে সম্পর্ক ছিল কিনা জানি না। তবে যদি সম্পর্কে থাকতো, তাহলে কেন রাতুলকে দেশে আসতে বলবে? রাতুল হয়তো এই প্রশ্নের উত্তর জানে, কিন্তু সে কিছু বলছে না। চুপচাপ মাটির দিকে তাকিয়ে আছে। দু চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। রাতুলের এই অবস্থা দেখে ওসি সাহেব চুপ করে আছেন। সোহাগ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ওসি সাহেব হাতের ইশারায় ওকে চুপ থাকতে বললেন। মিনিট 5 পর রাতুল স্বাভাবিক হয়ে বসল। ওসি সাহেব রাতুলের দিকে টিস্যু পেপার এগিয়ে দিলেন। রাতুল চোখ মুছে স্তব্ধ হয়ে বসে রইল। ওসি সাহেব আমাদের ডেকে নিয়ে বাইরে চলে গেলেন। শান্ত গলায় বললেন, রাতুলকে একটু একা থাকতে দেওয়া প্রয়োজন। আমরা বরং কিছু একটা খেয়ে আসি। ওসি সাহেবের এমন ব্যবহার আমায় রীতিমতো অবাক করছে। চায়ের কাপ হাতে দোকানের বাইরে ব্রেঞ্চের উপর বসে আছি। ওসি সাহেব তৃপ্তি সহকারে চা পান করছে। সোহাগ বিরক্ত হচ্ছে। চায়ের কাপ ব্রেঞ্চের উপর ফেলে রেখেছে। গরম চা দিয়ে ক্রমাগত ধোঁয়া বেরোচ্ছে। সোহাগ সাহেব বোধ হয় চা কফি পছন্দ করে না। পছন্দ অপছন্দ অনেক সময় মেজাজের উপর নির্ভর করে। আপনি হঠাৎ করে আমাদের থানায় ডাকলেন কেন? এমন সুন্দর উপভোগ্য মুহূর্তে এসব কথা না বললে তো পারতেন। ঠিক বলিনি পিয়াসী দেবী? মুহূর্তগুলো আপনার জন্য সুন্দর হলেও আমাদের জন্য সুন্দর নয়। রাতুলের ব্যাপারটা কয়েক মুহূর্ত পরপর মস্তিষ্কে গায়ে ধাক্কা দিয়ে ফিরে আসছে। যেন কোনো কিছু উপভোগ করার জন্য শান্ত মস্তিষ্কের প্রয়োজন হয়। ওসি সাহেব ঠোঁট থেকে চায়ের কাপ নামিয়ে মুখের সামনে ধরে দীর্ঘশ্বাস ফেললেন। তারপর শান্ত গলায় বললেন, আপনার কথায় সঙ্গে একমত হতে পারছি না। শখ এতক্ষণ স্বাভাবিক ছিল, হঠাৎ করে ওসি সাহেবের উপর চটে গেল। কর্কশ গলায় বলল, আমাদের সঙ্গে মস্করা করছেন নাকি? আপনাদের সাথে শেষ বিকেলে উপভোগ করতে আসেনি। চতির খুন রাতুল করেছে। এখানে আমাদের কেন ডেকেছেন? দুইটা প্রশ্ন একসাথে। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন। আচ্ছা চলুন, থানায় ফিরে যাই। থানার পরিবেশ একদম শান্ত। রাতুল স্বাভাবিকভাবে বসে আছে। ওসি সাহেব এমন শান্ত পরিবেশ দেখে মুচকে আসলেন। তারপর রাতুলকে উদ্দেশ্য করে বললেন, শেষ করেছিলেন যেন? আমরা ফিরে এসেছি, এখন সবটা বলতে পারেন। রাতুল নড়ে চড়ে বসল। ওসি সাহেব ইশারায় আমাদের বসতে বললেন। চৈতির খুনের দিন দুপুরে দেশে ফিরি। বাড়িতে কেউ জানত না বিধায় সোজাসুজি চৈতির কাছে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। রাস্তায় সমস্যা হওয়ার কারণে এখানে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যায়। এ বাসায় আগেও এসেছি বিধায় চিনতে তেমন অসুবিধা হচ্ছিল না। কতদিন পর চৈতির সঙ্গে দেখা হবে ভাবতেই খুশি খুশি লাগছিল। দ্রুত পায়ে হেঁটে চৈতির দরজার সামনে দাঁড়ালাম। কলিং বেল বাজাতে যাব, এমন সময় ভেতর থেকে কিছু অদ্ভুত আওয়াজ ভেসে আসলো। সন্দেহের বশে দরজায় কান লাগিয়ে শুনতে পেলাম ভেতর দিয়ে কারো গঙ্গানির আওয়াজ আসে। বিবাহিত হওয়ার এই আওয়াজের সঙ্গে গভীরভাবে পরিচিত ছিল। তবুও নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। যদি আমায় এভাবে ঠকাতে পারে না। রাগে শরীর জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছিল দরজা ভেঙে সবকিছু শেষ করে দিতে। কিন্তু শান্ত হয়ে দরজার পাশে দাঁড়িয়ে রইলাম। মিনিট 20 পর দরজা খোলার শব্দ হলো। ঘরের ভেতর দিয়ে একজন পুরুষ মানুষ বেরিয়ে গেল। আবছা আলোয় তার মুখটা চিনতে অসুবিধা হচ্ছিল। আমিও লোকটার পিছন পিছন হাঁটতে শুরু করলাম। লোকটা কে ছিল? কি হলো রাতুল, বলছে না কেন? লোকটা কে ছিল? ভাবে অনেক উত্তেজিত হয়ে গেছেন। ভয় পাওয়ার কিছু নেই। লোকটা সোহাগ নয়, আপনাদের বাড়িওয়ালা। হাঁপ ছেড়ে বাঁচলাম। তাহলে সোহাগ এমন কিছু করেনি। এতক্ষণ কতটা অস্থির লাগছিল ভাষায় প্রকাশ করতে পারবো না। রাতুল কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়ে রইল। তারপর নিজের মতো বলতে শুরু করলো, লোকটাকে হাতে নাতে ধরতে পারলে কিছু বলতে পারতাম, কিন্তু এখন কিছু বললে হিতে বিপরীত হবে। এই ভাবনা থেকে ওনাকে কিছু বললাম না, বরং চৈতির কাছে গেলাম। মেয়েটার দরজা খোলা রেখে বিছানায় শুয়ে আছে। ঘরে ডিম লাইট জ্বলছে। সামান্য আলোয় পরিষ্কার বোঝা যাচ্ছে চৈতির শরীরের কাপড় চোপড় এলোমেলো।
চুলগুলো মুখের উপর পড়ে আছে। আমি শান্ত ভঙ্গিতে লাইট জ্বালালাম। আমায় দেখে চৈতি চমকে উঠল। ভীতু গলায় বলল, তুমি এখানে কি করে? আমি স্বপ্ন দেখছি না তো? না চৈতি সোনা, তুমি স্বপ্ন দেখছো না। আমি সত্যি ফিরে এসেছি এবং তোমার সমস্ত কীর্তি ধরে ফেলেছি। তুমি ভুল করছো। না, আমি ভুল করছি না। আমি বেশ আগে থেকে দরজার বাইরে দাঁড়িয়েছিলাম। তোমার আনন্দমাখা চিৎকার স্পষ্ট শুনতে পেয়েছি। তাছাড়া নিজের দিকে তাকিয়ে দেখো। আমায় দেখলে স্পষ্ট বুঝতে পারবে আমি ভুল বুঝিনি। সবসময় চোখের দেখা সত্যি হয় না, বিশ্বাস করো। কি বিশ্বাস করব? সোহাগের সঙ্গে তোমার ঘনিষ্ঠতা নাকি বাড়িওয়ালার সঙ্গে তোমার লীলা খেলা? আমাকে একটু বলার সুযোগ দাও। অনেক বলেছি জীবনে, নিজের উপার্জনের সবকিছু তোমার নামে লিখে দিয়েছি, সবটা দিয়ে ভালোবেসেছি। কিন্তু কি পেলাম আমি? আমি তোমাকেই ভালোবাসি। সোহাগ ভাই আমার ভালো বন্ধু। আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই। হ্যাঁ, বুঝতে পারছি। সোহাগ তোমার বন্ধু এবং বাড়িওয়ালা তোমার বিছানা সঙ্গী, তাই তো? না, তাই না। আমাকে বিশ্বাস করো। আচ্ছা, কয়েক মিনিট আগে বাড়িওয়ালার সঙ্গে তোমার শারীরিক সম্পর্ক হয়নি? হ্যাঁ, হয়েছে। জীবনের শেষ মুহূর্তে সত্যটা স্বীকার করে নেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। কি বলতে চাইছো তুমি? কিছু বলতে চাইছি না, তোমাকে শেষ করতে চাচ্ছি। রাতুল, এমন করো না। আমাকে বিশ্বাস করো। আমি সেদিন চৈতে ওর কথা শেষ করতে পারিনি। তার আগেই ওর মুখের উপর বালিশ চেপে ধরেছিলাম। আমাকে আটকানো অনেক চেষ্টা করেছিল, কিছু বলতে চাইছিল, কিন্তু সুযোগ পায়নি। ওসি সাহেব নীরব হয়ে আছে। আমি যেন স্তব্ধ হয়ে গেছি। রাতুলের সহজ স্বীকারোক্তি মেনে নিতে পারছি না। অপরাধী কখনো নিজের দোষ স্বীকার করে না। ওসি সাহেব রাতুলকে উদ্দেশ্য করে বললেন, তার মানে চৈতির শেষ কথাগুলো তুমি শোনোনি? কিন্তু এখন দোষ স্বীকার করলে কেন? এছাড়া বাড়িওয়ালার খুন করলে কেন? তাকে আইনের মাধ্যমে শাস্তি দিতে পারতে। কোনো আইনে শাস্তি দিতাম। তাছাড়া আমি নিজেই তো খুন করেছি। খুনির সাক্ষী কি গ্রহণ করা হতো? ওসি সাহেব প্রত্যুত্তরে হ্যাঁ না কিছুই বললেন না। আমার দিকে তাকিয়ে বললেন, রাতুল সাহেব আপনাদের সামনে সবকিছু বলতে চাইছিলেন, তাই আপনাদের এভাবে ডেকে এনেছি। সবকিছু তো শুনলেন, এখন আসতে পারেন। না, সবকিছু বলা হয়নি। এখনো অনেক কথা বাকি। দুইটা খুন করেছি, আমার ফাঁসির আদেশ হতে পারে। সেজন্য সবকিছু ওদের বলে যেতে চাই। কি বলতে চান? বলবো ভাবি, আপনার এসব কথা জানার প্রয়োজন আছে। চৈতের সঙ্গে সোহাগের ঘনিষ্ঠতা আপনার মনের মাঝে দাগ কেটেছে। সেই দাগ মুছে ফেলা অসম্ভব, তবু কিছুটা দাগ দূর করার চেষ্টা করা যায়। চৈতের সঙ্গে সোহাগের বন্ধুত্ব আমার কথাই শুরু হয়েছিল। সোহাগ কখনোই রাজি হতে চায়নি। শেষ পর্যন্ত ওর হাতে পায়ে ধরে রাজি করেছি। সোহাগ কিছুই বলছে না, পুতুলের মতো দাঁড়িয়ে আছে। রাতুল জিহ্বা দিয়ে ঠোঁট ভিজে আবার বলতে আরম্ভ করলো। মিনিট বিশেক ধস্তাধস্তি করার পর চৈতি শান্ত হয়ে গেল। বালিশ সরিয়ে দেখলাম ও আর বেঁচে নেই। ঠোঁটের তৃপ্তির হাসি লেগে থাকলেও কলিজা ছিঁড়ে যাচ্ছিল। চিৎকার করে কাঁদতে পারছিলাম না, পাছে কেউ শুনে ফেললে। জীবনে শেষবারের মতো চৌতিকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। গালে গলায় অসংখ্য চুমুইকে দিতে দিতে পাগলের মতো প্রলাপ করতে শুরু করলাম। তবে চৈতি আমার ডাকে সাড়া দেয়নি। ভালোবাসার এমন সমাপ্তি হবে ভাবতেই পারিনি। যাকে নিজের সব কিছু দিয়ে ভালোবেসেছি, তাকে এভাবে হারিয়ে ফেললাম। কিছুক্ষণ পর হুঁশ ফিরে আসলো। কি করেছি আমি? এখানে বেশিক্ষণ থাকলে ধরা পড়ে যাবে। উঠে দাঁড়ালাম, পরক্ষণেই চোখ পড়ল চৈতির শান্ত মুখের দিকে। নিষ্পাপের মতো ঘুমিয়ে আছে। হঠাৎ কি মনে করে চৈতির শেষ স্মৃতি হিসেবে ওর ডায়েরিটা নিয়ে এলাম। শেষবার দেশে ফিরে ওই ডায়েরিটা ওকে জন্মদিনে উপহার দিয়েছিলাম। এতে নিজের মনের কথা লিখে রাখত। কখনো কখনো আমাকে দু এক পৃষ্ঠার ছবি তুলে দিত। আমার প্রতি ওর ভালোবাসা ভরা অনুভূতিগুলো পড়ে আবেগে আতফুল্ল হয়ে যেতাম। ডায়েরিটা কি আপনার কাছে আছে? হ্যাঁ স্যার, আমার কাছে আছে। সেই দিকের কয়েকটা পৃষ্ঠা পড়েছি, সবটা পড়তে পারিনি। কেন পড়তে পারিনি? সাহস হয়নি। এতক্ষণে সোহাগ মুখ খুলল, বিস্মিত গলায় বলল, ডায়েরি পড়তে আবার সাহস লাগে নাকি? হ্যাঁ রে বন্ধু, অনেক সাহস লাগে। তুই এই অনুভূতি বুঝতে পারবি না। সোহাগ বিষণ্ণ স্বরে বলল, আমিও বুঝতে পারি। তোর কি মনে হয় শুধুমাত্র তুই নিজের ভালোবাসা হারিয়ে ফেলেছিস? না রে ভাই, শুধুমাত্র তুই তোর ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলিসনি, আমিও হারিয়েছি। তুমি কাকে হারিয়েছ? তুমিও কি চৈতিকে ভালোবাসতে? না পিয়াসী, আমি চৈতিকে ভালোবাসিনি। আমি তোমায় ভালোবেসেছি, তুমিও আমাকে ভালোবেসেছ। আফসোস, নিজের কাজের মাধ্যমে সেই ভালোবাসার রং মলিন করে দিয়েছি। তোমাকে দোষ দেওয়ার ক্ষমতা আমার নেই। আমি নিজেই নিজের কাছে লজ্জিত। ভ্রুকুচকে সোহাগের দিকে তাকিয়ে রইলাম। ও কী সব বলছে হঠাৎ করে? আমাকে এমনভাবে তাকিয়ে থাকতে দেখে সোহাগ বলল, এভাবে তাকিয়ে রইলে যে? আমি কি কিছু ভুল বলেছি? তুমি কি আমায় আগের মতো বিশ্বাস করো, ভালোবাসো? ওর কথার জবাবে কিছু বললাম না। সত্যি, সোহাগকে আগের মতো বিশ্বাস করি না। ভালোবাসে বলে দাবি করতে ইচ্ছে করে না। ওসি সাহেব অত সময় চুপ ছিলেন। একটু কেসে আমাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে বললেন,
আপনারা থানায় আছেন, একটু স্বাভাবিক থাকার চেষ্টা করুন। সোহাগ অপ্রস্তুত হয়ে এদিক ওদিক তাকাতে লাগলো। দুজন কনস্টেবল সোহাগের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ব্যাপারটা বোধহয় ওর মোটেও পছন্দ হয়নি। মুখটা গম্ভীর করে মাটির দিকে তাকিয়ে রইল। রাতুল শক্ত চোখে ওসি সাহেবের দিকে তাকিয়ে আছে। আমি কি করব বুঝতে না পেরে এদিক ওদিক তাকাতে লাগলাম। ওসি সাহেব পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রাতুলের দিকে তাকিয়ে বলল, রাতুল সাহেব, একটা বিষয় এড়িয়ে যাচ্ছেন। বাড়িওয়ালাকে কেন খুন করতে গেলেন? আগেই তো বলেছি চৈতির সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল, সেই রাগ থেকে। আপনার পেশার সাথে এমন প্রশ্ন মানানসই নয়। একজন পুলিশ অফিসারের সূক্ষ্ম দৃষ্টির অধিকারী হওয়াও জরুরি। ওসি সাহেব বোকা বোকা প্রশ্ন করে ফেলেছেন। রাতুলের জবাবে হাসি পেল। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরে হাসি থামানোর চেষ্টা করছি। ওসি সাহেব এতে কোনো প্রতিক্রিয়া দেখালো না, বরং শান্ত গলায় বলল, এর জন্য আপনি ওনাকে খুন করেননি। যদি এটাই একমাত্র কারণ হতো তাহলে অনেক আগে ওনাকে মেরে ফেলতেন। এর পিছনে অন্য কিছু রয়েছে। ওসি সাহেবের জবাবে রাতুলের মুখে কালো মেঘ ভিড় করল। মলিন গলায় বলল, বাড়িওয়ালা খুব খারাপ লোক। ওকে ওর পাপের শাস্তি দিয়েছি। কোনো পাপের শাস্তি দিয়েছেন? তাহলে শোনেন। রাতে চৈতির খুন করার পর কিছু সময়ের জন্য অস্বাভাবিক আচরণ করছিলাম, যেন নিজেকে হারিয়ে ফেলেছি। কিছু সময় পর হুঁশ ফিরল। আমাকে পালাতে হবে, না হলে পুলিশের কাছে ধরা পড়ে যাব। তড়িঘড়ি করে বেরিয়ে যেতে গিয়ে চৈতির দিকে নজর পড়ল। এই মেয়েটাকে সব কিছু দিয়ে ভালোবেসেছি। ওকে মেরে ফেলে ওর পাপের শাস্তি দিলেও আমি কি পেলাম? কিছু পাইনি। ওকে মেরে পৈশাচিক আনন্দ উপভোগ করতে পারিনি। হৃদয় পড়ছে স্বজন হারানোর বেদনাময়। ঘরের কোনায় টেবিলের উপর চৈতির ডায়েরি পড়েছিল। সে স্মৃতি হিসেবে ওটা সাথে নিয়ে বেরিয়ে এলাম। কপাল ভালো ছিল, বৃষ্টির কারণে কারেন্ট চলে গেছে। চারদিকে অন্ধকার। চুপিসারে বেরিয়ে গ্রামের বাড়ির দিকে চলে গেলাম। এতটুকু বলে রাতুল থামল। কৌতূহল সহ্য করতে না পেরে বললাম, চৈতির ডায়েরি নিয়ে এসেছিলেন, এ কথা আগেও বলেছেন। কিন্তু ডায়েরিতে কি লেখা ছিল? তাছাড়া বাড়িওয়ালার সঙ্গে ডায়েরির কি সম্পর্ক? বলতে গেলে দম আটকে আসে। আপনি না হয় পরে শোনান। রাতুল আমার দিকে ডায়েরিটা এগিয়ে দিল। এত সময় শার্টের নিচে লুকিয়ে রেখেছিল বোধহয়। ডায়েরির মলাটে দুজনের ঘনিষ্ঠ একটা ছবি প্রিন্ট করা। দুজনের দিকে তাকিয়ে আছে। ছবির নিচে ছাপা অক্ষরে দুটি কথা লেখা রয়েছে, ভালোবাসি প্রিয়সী। মলার দেখলেই বোঝা যায় অনেক যত্ন নিয়ে ডায়েরিটা বানানো হয়েছে। রাতুল অর্ডার দিয়ে বানিয়ে এনেছিল বোধহয়। ডায়েরির বেশিরভাগ পৃষ্ঠায় লেখা নানান কথা লেখা রয়েছে। সেই দিকে কয়েকটা সাদা পাতা, সেখানে কিছু লেখা নেই। চৈতির হাতে লেখা স্পষ্ট, পড়তে অসুবিধা হচ্ছে না। প্রথম থেকে পড়া শুরু করলে সম্পূর্ণ ডায়েরি পড়তে অনেক সময় লেগে যাবে। কোথা থেকে পড়া শুরু করব বুঝতে না পেরে পৃষ্ঠা উল্টাতে লাগলাম। রাতুল শেষের দিকে একটা পৃষ্ঠা বের করে দিয়ে বলল, এখান থেকে পড়া শুরু করেন। মাথা নেড়ে সম্মতি জানিয়ে পড়তে আরম্ভ করলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি। বৃষ্টির শব্দে সবকিছু একাকার হয়ে গেছে। খুব সুন্দর পরিবেশ, দারুণ আবহাওয়া। তবে আমার মন ভালো নেই। মনের মাঝে অজানা ভয় বাসা বেঁধে আছে। যদিও ভয়ের কারণটা অজানা নয়। দুপুরের দিকে বাড়িওয়ালা কাকা এসেছিল, হয়তো টাকার জন্য। মাস শেষ হয়ে গেছে বেশ কয়েকদিন আগে। বাড়ি ভাড়া পরিশোধ করতে পারিনি। রাতুল এখনও টাকা পাঠায়নি, হয়তো কোনো সমস্যার মধ্যে আছে। এদিকে আমার হাত শূন্য। উনি অবশ্য টাকা নিয়ে কিছু বলেনি। কেন এসেছেন জানতে চাইলে আমতা আমতা করে ফিরে চলে গেছে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। উনি যখন এসেছিলেন তখন কাপড় পরছিলাম। দরজা লাগাতে খেয়াল ছিল না। বাসায় তেমন কে আসে না বিধায় দরজা লাগানোর ব্যাপারে অতটা গুরুত্ব দেয়নি। তাছাড়া শাড়ি পরতে খুব বেশি সময় লাগে না। আমার কেন যেন মনে হচ্ছে উনি আমাকে পোশাক পরিবর্তন করতে দেখে ফেলেছে। এই জন্য আমায় দেখে অমন আমতা আমতা করে চলে গেলেন। সেই থেকে কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না। উনি যেন কিছু না দেখে। এমন কিছু হলে আমি রাতুলকে কি জবাব দেব? এতটুকু পরে ওসি সাহেবের দিকে তাকালাম। উনি ইশারায় পড়া চালিয়ে যেতে বললেন। রাতুল চোখ মুখ খিচে বসে আছে। সোহাগ একদম নির্বিকার। পরের পৃষ্ঠা। আমার ধারণাই সত্যি হলো। বাড়িওয়ালা আমাকে কাপড় বদলাতে দেখে ফেলেছেন। শুধু এতটুকুই নয়, উনি সেই দৃশ্য ভিডিও করে রেখেছেন। আজ বিকেলে ছাদে গিয়েছিলাম। বিকেলের দিকে ঘরে বসে থাকতে ইচ্ছে করে না। রাতুলও ব্যস্ত। ও ফ্রি থাকলে দুজনে গল্প করে সময় কাটানো যেত। ছাদে বাড়িওয়ালার সাথে দেখা। আমায় দেখে বাজে ভঙ্গিতে বললেন, আপনার জিনিসপত্র দেখে ফেলেছি। এমন ব্যবহারে কিছুটা অবাক হয়েছি। ওনাকে দেখে ভদ্রলোক মনে হতো। মনের ভিতর চেপে রাখা ভয় যেন গলা বেয়ে উপরে উঠে আসছে। তবুও নিজেকে শান্ত রেখে বললাম, কী সব বলছেন আপনি? উনি পকেট থেকে মোবাইল বের করে আমার সামনে ধরলেন। হাত পা কাঁপছে। এসব কি দেখছি আমি? নিজের প্রতি রাগ জমতে লাগলো। কেন দরজার ব্যাপারে খেয়াল রাখলাম না? ভয়ে চুপসে যাওয়া মুখ দেখে উনি খুব মজা পেলেন। ঠোঁট চেটে বললেন, কেমন দেখছো সোনা? উত্তর দেওয়ার ভাষা খুঁজে পাচ্ছি না।
লোকটা আমার বাপের বয়সী। একটা মানুষ কি করে এতটা জঘন্য হতে পারে? উনি আমায় চুপ থাকতে দেখে বললেন, এমন ভাব ধরে লাভ নেই সোনা। রসগোল্লার হাঁড়িতে মুখ না ডোবালে শান্তি পাবো না। কবে আসবো তোমার ঘরে? আমি আপনার মেয়ের মতো। এসব কেন বলছেন? আপনার নিজের মেয়ে হলে কি এমন কথা বলতে পারতেন? মিষ্টি কথায় মন গলবে না সোনা। আমার যে মিষ্টি চাই। আমি আপনার বিরুদ্ধে পুলিশে জানাবো। বুড়ো বয়সে জেলের ঘানি টানতে হবে। তাতে কি তোমার লাভ হবে সোনা? আমার সঙ্গে সঙ্গে পুরো পৃথিবী তোমায় দেখবে। এটা কি ভালো হবে? এসব কি বলছেন? তোমার ভিডিও ভাইরাল করে দেব। ভয় দেখাচ্ছি না, সত্যি বলছি। তারপর আমি জেলে গেলেও আফসোস হবে না। আর কিছু বলতে পারলাম না। এলোমেলো পায়ে ছাদ থেকে নেমে এলাম। মাথায় কাজ করছে না। এখন আমি কি করব? রাতুলকে বললে অনেক কষ্ট পাবে। হয়তো আমাকে ভুল বুঝবে। কি হয়ে গেল এসব? সুখের জীবন হারিয়ে ফেলেছি। সামনে সমূহ বিপদ। পরের 2 পৃষ্ঠা ফাঁকা। কিছু লেখা নেই। রাতুল পাতা উল্টো দেখতে বলল। 2 পৃষ্ঠা ফাঁকা দিয়ে আবার লেখা শুরু করেছে। কয়েকদিন ধরে বাড়িওয়ালার থেকে পালিয়ে বেড়াচ্ছি। ওনার সঙ্গে দেখা হলে বাজে ইঙ্গিত করে। এ ব্যাপারে রাতুলকে কিছু বলতে পারিনি। কিভাবে বলবো এসব কথা? আজকাল কোনো কাজে মন বসে না। কারো সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না। দিনের বেশিরভাগ সময় পিয়াসী ভাবিদের সঙ্গেই থাকি। নানান কথায় নিজেকে ভুলিয়ে রাখতে চেষ্টা করি, তবে খুব বেশি লাভ হয় না। হঠাৎ করে এসব মাথায় আসলে ভয়ে হাত পা কাঁপতে থাকে। আজকাল রাতুলের সঙ্গে কথা বলতে গেলে নিজেকে বড্ড অপরাধী মনে হয়। কণ্ঠ জড়িয়ে আসে। আমার এমন ব্যবহারে রাতুল খুব কষ্ট পাচ্ছে। ওর কষ্ট আমি বুঝতে পারি, কিন্তু কি করব? ওর কাছে গেলে সবকিছু বলে দিতে ইচ্ছে করে, আবার ভয়ও হয়। যদি ভুল বুঝে দূরে সরিয়ে দেয়, পুলিশের কাছে যেতেও ভয় করে। যদি বজ্জাত লোকরা বুঝে ফেলে, নিজের মান সম্মান নষ্ট করতে ইচ্ছে করে না। মাথা কাজ করে না। মনে হয় পাগল হয়ে যাব। ডায়েরিটা বন্ধ করে রাখলাম। আর পড়তে পারছি না। চৈতির কথা ভেবে খুব খারাপ লাগছে। মেয়েটা এমন বাজে পরিস্থিতি ছিল, অথচ দেখে কিছু বোঝার উপায় নেই। কত সুন্দর হাসি খুশিভাবে সকলের সাথে কথা বলতো। ওসি সাহেব একজন কনস্টেবলকে ডেকে পানি আনতে বললেন। কনস্টেবল সাহেব মাথা নেড়ে জগ থেকে পানি ঢালতে শুরু করলো। ওসি সাহেব আমার দিকে তাকিয়ে বললেন, পিয়াসী দেবী, বোধহয় হাঁপিয়ে গেছেন। পানি খেয়ে একটু জিরিয়ে নিন। মনে হচ্ছে আপনি অনেক আবেগী মানুষ। সামান্য ব্যাপারে একটু বেশি কষ্ট পান। সত্যি আমার গলা শুকিয়ে গেছে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে কোনো মানুষ স্বাভাবিক থাকতেই পারে না। এসব কারণে বোধহয় চৈতির কথার মাঝে হঠাৎ হঠাৎ অন্যমনস্ক হয়ে যেত। তারপর মলিন গলায় বলতো, কিছু ভালো লাগে না ভাবি। মরে গেলে সব কিছু মিটে যেত। পরক্ষণে কথা ঘুরিয়ে ফেলত। রাতুলের চোখ কণা ভিজে উঠেছে। হয়তো নিজের কাজের জন্য অনুশোচনা হচ্ছে। কিন্তু এখন অনুশোচনা করে কি লাভ? ফুল গাছ থেকে ছিঁড়ার আগে চিন্তা করতে হয়। ওসি সাহেব রাতুলের কাঁধের ওপর হাত রাখলেন। কোমল গলায় বললেন, নিজেকে শান্ত করো। এভাবে ভেঙে পড়লে হবে? রাতুল চোখ মুছে তরল গলায় বলল, কিভাবে নিজেকে শান্ত করব? নিজের হাতে নিজের সুখের সংসার নষ্ট করে ফেলেছি। আমি কি পারতাম না কয়েক মিনিট অপেক্ষা করতে, চৌতির কথা শুনতে? না, পারতে না। পিয়াসী দেবী পড়া শুরু করেন। সন্ধ্যা হয়ে আসে। ওদিকে অনেক কাজ পড়ে আছে। ডায়েরির এ পৃষ্ঠায় কাজল গলা অশ্রুবিন্দুর দাগ। এই পৃষ্ঠার লেখার সময় চৌতির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়েছে। দেরি না করে পড়তে শুরু করলাম। আজকাল সোহাগ ভাইয়ের আচরণ সুবিধার মনে হচ্ছে না। লোকটা কেমন অদ্ভুত ব্যবহার করছে, যেন প্রতিটি কথায় ভালোবাসা মিশে রয়েছে। আচ্ছা, উনি আমাকে অন্য নজরে দেখছেন না তো? কিন্তু এটা কি করে সম্ভব? যতদূর জানি পিয়াসীকে ভালোবেসে বিয়ে করেছিলেন। আজও পরিবারের সঙ্গে বনাবনি হয়নি। সত্যি কি ভালোবাসা রং বদলায়? আচ্ছা, রাতুল বদলে যায়নি তো? ওকে আমার ব্যবহারে বদলে যাবে? অন্য কারের প্রতি আসক্ত হয়ে যাবে তো? এমন হলে আমি সহ্য করতে পারবো না। কখনোই না। রাতুলের প্রতি চৌতির ভালোবাসা দেখে বড্ড অবাক হচ্ছি। ডায়েরির পাতায় নিশ্চয়ই মিথ্যে কথা সাজিয়ে রাখবে না। এই মেয়েকে নিয়ে কত বাজে ধারণা করেছি। সোহাগের প্রতি আগ্রহ দেখে অসংখ্য গালি দিয়েছি। অবশ্যই এতে আমার কী দোষ? আমি তো সোহাগের সঙ্গে চৈতির ঘনিষ্ঠতা মেনে নিতে পারিনি। কোনো মেয়েই মেনে নিতে পারবে না। কিন্তু সোহাগের সঙ্গে চৈতির ঘনিষ্ঠতার কারণ কী ছিল? আমি নিজের চোখে দেখেছি চৈতি সোহাগের সাথে কেমন ব্যবহার করেছে। আগ বাড়িয়ে চা করে দেওয়া থেকে শুরু করে বাহু ধরে গল্প করা পর্যন্ত। না, এসব ভাবতে চায় না। ওসি সাহেব বিরক্ত চোখে আমার দিকে চেয়ে আছে। পাতা উল্টে পরের পৃষ্ঠা বের করলাম। পরের পৃষ্ঠা। সোহাগ ভাইয়ের ব্যবহারে প্রেম নিবেদন নিশ্চিত হয়ে গেছে। ওনার কথা ভাবতেই ঘৃণা হচ্ছে। বউ থাকতে কি করে অন্য মেয়ের প্রতি এমন ধারণা পোষণ করতে পারে? তাও নিজের বন্ধুর বউকে। পিয়াসের সঙ্গে এ ব্যাপারে কথা বলা প্রয়োজন। আমি পরকীয়া নামক নর্দমায় পড়তে চাই না। একজনের সঙ্গে থাকার মাঝে আলাদা তৃপ্তি আছে। আজ বিকেলে বাড়িওয়ালার সঙ্গে দেখা হয়েছিল। লোকটা আমায় ডেকে নিয়ে শাসিয়ে গেছে। রাতের ভিতর ওনার কথায় জবাব দিতে বলেছেন। কি করব বুঝতে পারছি না। গ্রামের বাড়িতে পালিয়ে যাওয়ার উপায় নেই।
লোকটা আমার পিছু ছাড়বে না। তাছাড়া অমন চরিত্রের লোককে বিশ্বাস নেই। ভিডিও ভাইরাল করে দিতে দুইবার ভাববে না। রাতের বেলা রাতুলের সঙ্গে অনেকক্ষণ কথা হলো। সোহাগ ভাইয়ের ব্যাপারে বললাম। ওই ব্যাপারটা একদম হালকাভাবে নিল। তাচ্ছিলের সুরে বলল, আরে ওসব কিছু না, বাদ দাও তো। এরপর কল কেটে দিল। রাতুল আমায় অবিশ্বাস করলো নাকি ঠিক বুঝতে পারছি না। পরের পৃষ্ঠা। সোহাগ ভাই একটু বেশি বাড়াবাড়ি করছেন। একদিকে বাড়িওয়ালা, অন্যদিকে সোহাগ। কোন দিকে যাব বুঝতে পারছি না। নিজের মধ্যে পরিবর্তন লক্ষ্য করছি। আজকাল সোহাগ ভাইয়ের সঙ্গে থাকতে বেশ ভালো লাগে। রাতুল চলে যাওয়ার পর কেউ কখনো এতটা যত্ন করেনি। সোহাগ ভাইয়ের প্রতি দুর্বলতা সৃষ্টি হওয়া স্বাভাবিক নয়। তাছাড়া এই দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া চরম অন্যায়। নিজেকে নর্দমার মতো মনে হচ্ছে। স্বামী থাকার পরেও কি করে অন্য পুরুষের প্রতি দুর্বলতার সৃষ্টি হলো, তাও যখন রাতুলকে ভালোবাসি দাবি করছি। অতিরিক্ত চিন্তায় সবকিছু এলোমেলো হয়ে গেছে। খুব তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। সোহাগ ভাই এবং দুজনে থেকে বাঁচতে হবে। পরের পৃষ্ঠা। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম সোহাগ ভাইয়ের সঙ্গে প্রেমের নাটক করব। পিয়াসী ভাবির সামনে ওনার আসল চরিত্র তুলে ধরব। বউ থাকতে অন্য মেয়ের প্রতি আকর্ষণ থাকবে কেন? নিজেকেও কড়াভাবে শাসিয়ে দিয়েছি। রাতুল ব্যথিত কারো প্রতি প্রেমের অনুভূতি মূল্যহীন। বাড়িওয়ালাকেও ম্যানেজ করে নিয়েছি। সকালে দেখা করে বলেছি, আমি একটু অসুস্থ, পিরিয়ড সপ্তাহ চলছে, আপনাকে পরে জানাবো। লোকটা দেখে আমায় বিশ্বাস করে নিয়েছে। হাতে 1 সপ্তাহ সময় আছে। এর মধ্যে বাড়িওয়ালার থেকে ওই ভিডিও হাতে নিতে হবে। এই কাজে ব্যবহার করব সোহাগকে। পড়ার মাঝে ওসি সাহেব শব্দ করে হেসে উঠলেন। হাসতে হাসতে বললেন, সরি সরি, আসলে চৈতি দেবীর বুদ্ধি দেখে হাসি আসলো। মেয়েটা দারুণ পরিকল্পনা করেছে। সোহাগের সাথে প্রেমের নাটক করে সোহাগকে দিয়ে বাড়িওয়ালার মোবাইল চুরি করবে। দারুণ বুদ্ধি। পিয়াসী দেবী চালিয়ে যান। রোমাঞ্চকর গল্পের মতো লাগছে, যদিও শেষ পর্যন্ত অজানা নয়। চৈতি মেয়েটাকে অদ্ভুত চরিত্রের মনে হচ্ছে। ডায়েরি জুড়ে এলোমেলো কথা লিখে রেখেছে। সোহাগের প্রতি দুর্বল হয়ে যাচ্ছিল একথা নিজেই স্বীকার করেছে। তাও উল্টো সোহাগকে দোষারোপ করছে। এদিকে সোহাগ রাতুলের কথা মতো চৈতির সঙ্গে প্রেমের নাটক করার চেষ্টা করছে। কি অদ্ভুত সমীকরণ! এই মুহূর্তে বাড়িওয়ালা ব্যতীত অন্য কাউকে দোষারোপ করতে পারছি না। রাতুল চৈতির থেকে অনেক দূরে থাকতো। বইয়ের অদ্ভুত আচরণ দেখে মনে সন্দেহ জেগেছে। কি করবে বুঝতে না পেরে বন্ধুর কাছে উদ্ভব আবদার করে বসেছে। অন্যদিকে সোহাগ বন্ধুর কথা মেনে নিয়ে চৈতির সঙ্গে প্রেমের অভিনয় করতে গিয়েছিল। সবাই নিজের জায়গায় ঠিক ছিল। রাতুল সোহাগের কাছে থেকে চৈতির খবর পাচ্ছে। সোহাগ রাতুলের কথা মতো অতিরিক্ত দরদ দেখিয়ে বেড়াচ্ছে। বাড়িওয়ালা চৈতিকে ব্ল্যাকমেল করে শরীর ভোগ করতে চাইছে। সবাই নিজ নিজ জায়গায় ঠিক, শুধু চৈতি বাদে। মেয়েটার ওপর দিয়ে অনেক বড় ঝড় যাচ্ছিল। একদিকে বাড়িওয়ালার চিন্তা, অন্যদিকে সোহাগ। আবার রাতুলকেও সবকিছু খুলে বলতে পারছি না, সেজন্য কষ্ট পাচ্ছিল। আবার সোহাগ চৈতির সঙ্গে ঘনিষ্ঠতা হওয়ার চেষ্টা করছে। সবকিছু মিলিয়ে কোন দিকে কি করবে? বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ স্বাভাবিক ব্যাপার। যে কোনো ব্যক্তির অতিরিক্ত কেয়ার, সময় দেওয়া মনের মাঝে এক অন্যরকম ভালো লাগার সৃষ্টি করে। এই ভালো লাগা থেকে মায়ার সৃষ্টি। মায়া বড্ড খারাপ জিনিস। পিয়াসী দেবী নিশ্চয় গুরুত্বপূর্ণ কিছু চিন্তা করছেন। জি না, আমি পড়ছি। পরের পৃষ্ঠা। আজ ছাদের কোনায় সোহাগ ভাইয়ের সঙ্গে গল্প করছিলাম। আকাশে ঘন কালো মেঘ বের করছে। ছাদে টানিয়ে রাখা দড়িতে পিয়াসী ভাবির শাড়ি ঝুলছে। মনে হচ্ছিল পিয়াসী কাপড় তুলতে ছাদে আসবে। এজন্য সোহাগ ভাইয়ের কাছাকাছি এগিয়ে বসলাম। সাহস করে বাহুর উপর হাত রেখে পিয়াসীর জন্য অপেক্ষা করতে লাগলাম। আমার অনুমান সঠিক ছিল। পিয়াসী আমাদের ওভাবে দেখে ফেলেছে। হয়তো অনেক কিছু বুঝতে পেরেছে। পিয়াসী যাওয়ার কিছুক্ষণ পর সোহাগ ভাইও ছাদ থেকে নেমে গেল। ওনার নাকি মাথা যন্ত্রণা করছে। তড়িঘড়ি করে ঘরে ফিরে 1 কাপ চা বানালাম। আজকে পিয়াসীর সামনে সোহাগের কাজকর্ম স্পষ্ট হয়ে যাবে। এরপর আর কিছু লেখা নেই। ওসি সাহেব দীর্ঘশ্বাস ফেলে রাতুলের দিকে তাকালেন। মলিন গলায় বললেন, বাড়িওয়ালা সম্পর্কে কি জানেন আপনি? কিছুই জানতাম না। চৈতির খুনের পর এমনিতেই ওকে সহ্য হতো না। চৈতির দাফনের রাতে খুব কষ্ট হচ্ছিল। কি করব বুঝতে না পেরে ওই ডায়েরিটা বের করে পড়তে আরম্ভ করলাম। আমায় নিয়ে কত শত প্রেমের কবিতা লিখেছে। সবকিছু পড়ে বড্ড হাসি পাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত হাসি ধরে রাখতে পারিনি। একদম স্তব্ধ হয়ে গিয়েছিলাম। সিদ্ধান্ত নিলাম যে আমার সুখের সংসার নষ্ট করেছে তাকে বাঁচতে দেব না। পরিকল্পনা অনুযায়ী রেস্টুরেন্টে গিয়ে ভালো মতো খাবার কিনলাম। তারপর তাতে বিষ মিশিয়ে বাড়িওয়ালার ফ্ল্যাটের দিকে রওনা দিলাম। বাড়িওয়ালা বুঝতে পারিনি ওর আসল রূপ আমার কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। হাসি মুখে ঘরে ঢুকতে দিল। আমার ভাগ্যের জন্য দুঃখ প্রকাশ করতে লাগলো। দুজনে মিলে খাবার খেলাম। তারপর সব শেষ। এখন খুব ভালো লাগছে। নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আদালত আমায় যে শাস্তি দিক না কেন, আমার কাছে কম মনে হবে। আমার ভালোবাসাকে সন্দেহ করছি, সুখটা ধরে রাখতে পারিনি। রাতুলের কপাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। ওর কান্না দেখে আমার গলা ধরে আসে। সোহাগের চোখের কোণে অশ্রুর ভিড়।
অবাক হওয়ার ব্যাপার হলো ওসি সাহেব কাঁদছে, একদম বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে বললেন, আজ আবারও মনে হচ্ছে নিজের ছেলেকে জেলে পাঠাচ্ছি। তোমার মতো আমার ছেলেটাও এমন ভুল করে ফেলেছিল। রাতুল এগিয়ে গিয়ে ওসি সাহেবকে জড়িয়ে ধরলেন। অপরাধের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারীর এমন দৃশ্য খুবই কমই নজরে পড়ে। সবকিছু বাইরে আমরা মানুষ নিজেদের পরিচয় টিকিয়ে রাখতে গিয়ে না জানি কত অনুভূতি চাপিয়ে রাখতে হয়। কয়েক মুহূর্ত পরে ওসি সাহেব স্বাভাবিক হলেন। রাতুলের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সোহাগের উদ্দেশ্যে বলল, চলুন, আমাকেও আপনাদের বাড়িতে যেতে হবে। সোহাগ ওসি সাহেবের সঙ্গে বেরিয়ে গেল। রাতুল আমায় উদ্দেশ্য করে বলল, পিয়াসী, সোহাগের সঙ্গে সাংসারিক ঝামেলাগুলো মিটিয়ে নিও। আমার জন্যই তোমাদের সুখের সংসারে চির ধরেছে। শেষ পর্যন্ত এমনটা হবে কখনো বুঝতে পারিনি। আপনি নিজেকে দোষারোপ করছেন কেন? সোহাগ নিশ্চয়ই অবশিষ্ট নয়। ভালো মন্দ বিচার বিবেচনা সব কিছুই তার আছে। আপনার যেমন ভালো মনে হয়েছে আপনি বলেছেন, এতে দোষের কিছু নেই। না রে বোন, চাইলেও সবসময় বিবেচনা করা যায় না। আমার কষ্টগুলো কি তুমি বুঝতে পারছো না? কয়েক মিনিটের সিদ্ধান্ত সম্পূর্ণ জীবন এলোমেলো করে দিয়েছে। সব কিছু জানো, নতুন করে বলার কিছু নেই। একটাই অনুরোধ, সোহাগের সাথে পারিবারিক ঝামেলাগুলো মিটিয়ে নিও। আপনার কথাগুলো মাথায় রাখবো। প্রত্যুত্তরে রাতুল কিছু বলল না। মলিন মুখে চেয়ারে বসে পড়ল। তড়িঘড়ি করে থানা থেকে বেরিয়ে এলাম। ওরা দুজন আবার অপেক্ষা করছে। থানার বাইরে ওসি সাহেব কাদো কাদো মুখ নিয়ে সোহাগের পাশে দাঁড়িয়ে আছে। আমায় দেখে ব্যস্ত হয়ে বলল, পিয়াসী দেবী, গাড়িতে উঠুন। আজ একটু তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। মাথা নাড়িয়ে সোহাগের পাশে বসে পড়লাম। সোহাগ আগ বাড়িয়ে ডান হাতটা চেপে ধরল। চাপা গলায় বলল, হাতটা ধরে থাকলে কি অনেক সমস্যা হবে? না, সমস্যা হবে কেন, এমনি বললাম। সব কিছু এলোমেলো হয়ে গেছে তাই। কোনো কিছু এলোমেলো হয়ে যায়নি, বরং চৈতিকে ভুল বুঝেছি। যে মেয়েটাকে সবসময় দোষী ভেবেছি, দিন শেষে সেই মেয়েটাই একদম নির্দোষ ছিল। তুমিও রাতুলের সঙ্গে মিলে ওকে ফাঁদে ফেলতে চেয়েছ। নির্দোষ মানুষগুলো দিন শেষে শাস্তি পায়। রাতুলের কারণগুলো তো জানোই। অনেক অনুরোধ করেছি আমায়, বন্ধুদের খাতিরে না করতে পারিনি। এসব ঘটনায় তুমি নিজেকে কেমন দেখছো পিয়াসী? এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। রাতুলের অনুরোধে চৈতির সঙ্গে প্রেমের অভিনয় করতে গিয়েছিলাম, ব্যাস, এতটুকুই। এখন তুমি যদি চৈতির সঙ্গে আমার পরকীয়ার দোষ চাপাতে চাও, তাহলে কিছু বলার নেই। তোমার এমন ভাবার কারণ ছিল ঠিকই, কিন্তু এখন তো সব কিছু পরিষ্কার হয়ে গেছে। তুমি নিজের দায়ভার এড়িয়ে যেতে পারো না। চৈতিকে মানসিকভাবে ভেঙে দিতে তোমারও হাত ছিল। আমার কথা না হয় নাই বললাম। তুমি আমায় যেভাবে খুশি দোষারোপ করতে পারো, কারণ তোমার সঙ্গে অন্যায় করেছি। কি অন্যায় করেছো? চৈতির ব্যাপারে তোমার অনুমতির প্রয়োজন ছিল। যা হয়ে গেছে তা তো পরিবর্তন করতে পারবো না। তবে এখন ক্ষমা চাইছি। পারলে আমাকে মাফ করে দিও। সোহাগের সাথে কোনো কথা বললাম না। আপাতত কোনো সিদ্ধান্ত নিতে চাইছি না। অশান্ত মস্তিষ্কে কোনো প্রকার সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। গাড়ি চলছে নিজের মতো। চুপচাপ জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি। ওসি সাহেব ড্রাইভারের পাশে বসেছে। পিছন দিকে গলা বাড়িয়ে সোহাগের সঙ্গে গল্প করছে। ওনার ছেলে কিভাবে নিজের জীবন নষ্ট করেছে সেসব বর্ণনা করছে। রাতুলের সাথে ওনার ছেলের বড্ড মিল। যদিও দুজন আলাদা মানুষ। বাড়ির সামনে ভিড় জমেছে। বাড়িওয়ালার খুনের ব্যাপারে কানাঘুষা চলছে। এসব ব্যাপারে জড়াতে ইচ্ছে হলো না। সোজা হেঁটে নিজেদের ঘরে চলে এলাম। ওসি সাহেব সোহাগকে ওনার সাথেই থাকতে বলেছে। চৈতির খুনের সমাধান হয়ে গেলেও কিছু ভালো লাগছে না। খুনি হিসেবে রাতুলকে মানতে পারছি না। ছেলেটা বউ পরিবার রেখে বিদেশ বিয়ে ভুঁইয়ে টাকা রোজগারের জন্য ঘুরে বেড়ায়। কত স্বপ্ন ভালোবাসা বুকে আগলে রাখে। দেশে ফিরবে, সুন্দর সাজানো সংসার হবে। বাড়িওয়ালা লোকটার উপর বড্ড রাগ লাগছে। ইচ্ছে করে খুন করে ফেলি। রাতুলকে না মারলে আমি মেরে ফেলতাম। বেয়াদব একটা। ভোরের আলোয় পৃথিবী আলোকিত হয়ে উঠেছে। রাতের বেলা কখন যে ঘুমিয়ে পড়েছিলাম আমি খেয়ালই নেই। সোহাগ কখন ফিরেছে তাও বলতে পারবো না। আশেপাশে সোহাগকে দেখতে পাচ্ছি না। হয়তো কোনো কাজের জন্য বাইরে গেছে। অনেক বড় একটা সিদ্ধান্ত নিতে হবে। যতদূর জানতে পেরেছি, চৈতির সঙ্গে সোহাগের অবৈধ সম্পর্ক ছিল না। চৈতি কিংবা সোহাগ কেউই দুজনকে পাওয়ার আশা করেনি। এখানে কাউকে দোষারোপ করতে পারছি না। তবে সোহাগের সঙ্গে চৈতির ঘনিষ্ঠতা স্পষ্ট। যে কারণেই হোক না কেন, কোনো স্ত্রী চাইবে না তার স্বামী অন্য নারীর সঙ্গে গল্প করে সময় পার করুক। আবার এই তুচ্ছ কারণে সংসার ভেঙে চলে যাওয়ার মানেও হয় না। জীবনে চলার পথে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বলে হুটহাট বিয়ে, ডিভোর্সের কোনো মানেই হয় না। আপাতত সোহাগের সাথেই থাকবো। নতুন করে সংসার সাজানোর চেষ্টা করব। কতদূর সফল হব জানা নেই। তবুও চেষ্টা করতে ক্ষতি কি? চুলায় চায়ের পানি বসিয়েছি। সকালে নাস্তা রেডি করতে হবে। এমন সময় সোহিনী দৌড়ে এলো। এত সকালে ওকে দেখে চমকে উঠলাম। সোহিনী ব্যস্ত হয়ে বলল, ভাবি দেখো, ভাইয়া কী সব বলছে। কি বলছে তোমার ভাইয়া? তাছাড়া সে কোথায়? কাল সন্ধ্যার পর আর দেখা হয়নি। ভাইয়া বাড়িতে গিয়েছিল। এত সকালে মা বাবা ওকে দেখে অবাক।
কি হয়েছে জানতে চাইল। সে বলেছে, আমি তোমায় কিডন্যাপ করার পরিকল্পনা করেছিলাম, এখন আমায় পুলিশে দেবে। কি বলছো? সোহাগ তো আমায় এসবের কিছুই বলেনি। ঠিকই বলছি, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। এ কথা সত্য, ভুল নয় অন্যায় করেছি, কিন্তু তাই বলে এখন জেলে যেতে হবে? তোমার ভাই কোথায়? বাড়িতে। ও যখন বলল তুমি কিছু জানো না, তখনই তোমার কাছে ছুটে এসেছি। মা বলেছে তোমাকে নিয়ে যেতে। আচ্ছা, অপেক্ষা করো, আমি রেডি হয়ে আসছি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। ভাইয়া কেমন যেন বেপরোয়া হয়ে উঠেছে। তোমার ভাইয়াকে সব ঝামেলা করতে নিষেধ করব। কিন্তু সত্যি কথা কি জানো সোহিনী, তুমি আমায় ব্যবহার করেছো। একবারও আমার কথা চিন্তা করনি। সেদিন ছোট বড় অনেক কিছুই হতে পারত। তুমি এতটাও অবুঝ না। সোহিনী উত্তরে কিছুই বলল না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সোহাগ এমন বাড়াবাড়ি করবে বুঝতে পারিনি। সোহিনীর বিরুদ্ধে কোনো প্রকার পুলিশি ঝামেলায় জড়াতে চায় না। সোহিনীর কাজ ক্ষমার অযোগ্য হলেও কিডন্যাপার লোকগুলো বেশ ভালোই ছিল। বিশেষ করে ওস্তাদ লোকটা বিপদে পড়ে অন্যায় করতে রাজি হয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ওনার জন্য সম্মান নিয়ে ঘরে ফিরেছি। উনি না থাকলে রিক্সাওয়ালা সাজা লোকটা অনেক কিছুই করে ফেলতে পারত। পুলিশ কেস করলে ওদেরও ব্যাপারে টানাহেচড়া করা হবে, যা আমি একদমই চাচ্ছি না। সারা পথ সোহিনীর সঙ্গে কোনো কথা হয়নি। সোহিনী মেয়েটা ভীতু চোখে বারবার আমার দিকে তাকাচ্ছিল। হয়তো কিছু বলতে চাইছে, কিন্তু অজানা বাধার কারণে বলতে পারছে না। শ্বশুরবাড়ি গিয়ে সোহাগকে বুঝিয়ে বাড়িতে নিয়ে এলাম। আমার এমন উদারতা দেখেও বাড়ি কেউ খুশি হয়নি, বরং সবাই বেশ বিরক্ত। সকলের মাঝে শ্বশুর আব্বুকে দেখলাম সোহাগকে সাপোর্ট করতে। মেয়ের এমন কাজ কোনোভাবে মেনে নিতে পারছে না। সোহাগও আমার উপর প্রচণ্ড বিরক্ত। আমি নাকি সিরিয়ালের নায়িকাদের মতো ন্যাকামো করছি, সকলের কাছে ভালো সাজার চেষ্টা করছি। কিন্তু ব্যাপারটা এমন নয়। সোহাগ সোহিনী ভাই বোন, ওদের ভিতর যতটুকু ঝামেলা হয়েছে তাই যথেষ্ট। তাছাড়া আমি স্বভাব তো খুব অলস প্রকৃতির। কোর্ট কাছারির ঝামেলা সহ্য হবে না। আমার মতো লোকের জন্যই সমাজের ছোট ছোট অন্যায়গুলো চাপা পড়ে যায়। গত 7 দিন সোহাগের সঙ্গে তেমন কথা হয়নি। মান অভিমান চলছে। সোহিনী ব্যাপার নিয়ে সোহাগের সাথে কয়েকবার ঝগড়া হয়েছে। ছেলেটা ঠিক কী চাইছে বুঝতে পারছি না। বাড়ি নিয়ে তেমন সমস্যা হয়নি। বাড়িওয়ালার মেয়ে এসেছিল। আমরা আগের মতো থাকতে পারবো। গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা ছেয়ে আছে। চায়ের কাপ হাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। অনেকদিন পর আজ খুব ভালো লাগছে। অজানা আনন্দে মন ভরে আছে। সময়টা উপভোগ করতে ইচ্ছে করছে। এই বয়সে লাফালাফি মানানসই নয়, বিধায় চায়ের কাপ হাতে সময় কাটাচ্ছি। সোহাগ বিছানায় শুয়ে আছে। হঠাৎ দুটা লোমশ হাত আমায় জড়িয়ে ধরল। চির পরিচয় স্পর্শ। কানের পাশে লেপ্টে থাকা চুলে মুখ লুকিয়ে বলল, সব কিছু কি মিটে নেওয়া যায়? মা বলেছিল নাতি নাতনির মুখ দেখলে আমায়ও বাড়িতে থাকতে দেবে। তোমার কি এখানে থাকতে অসুবিধা হচ্ছে? ঠিক তা নয়। প্রিয়সীকে কাছে পাওয়ার ব্যাকুলতা ছড়িয়ে পড়েছে শরীরে হৃদয়ে। সব কিছু ভুলে কারো মায়ায় ডুবে যেতে ইচ্ছে করছে। জানি এ প্রেমিক বড্ড অন্যায় করে ফেলেছে, তবুও এই আকুলতা মিথ্যে নয়। কবি সাহিত্যিক হয়েছেন বুঝি? না গো পিয়াসী, তোমার প্রেমিক হতে ইচ্ছে করছে, যার সামান্য কথায় তুমি হেসে কোটি কোটি হবে। লজ্জায় মুখ লুকিয়ে নেবে। লজ্জায় মুখ লুকিয়ে নিতে হবে? আচ্ছা, তা কোথায় লুকাতে হবে? আমার বুকের মাঝে। ধ্যাত, ইস, বউ আমার লজ্জা পাচ্ছে। ইউরেকা, কাজ হয়েছে। সোহাগের বাঁধন থেকে সরে আসতে চাইলাম, কিন্তু তা সম্ভব নয়। ছেলেটা খুব শক্ত করে জড়িয়ে ধরে আছে। এ বাঁধন খুলে আসার ইচ্ছে নিজেরও নেই। এভাবে যুগ কেটে গেলেই বা ক্ষতি কি? হুট করে উনি আমায় কোলে তুলে নিলেন। এক পা দুপা করে ঘরের দিকে এগিয়ে যাচ্ছে। নিজেকে খুব হালকা মনে হচ্ছে। এ কেমন অদ্ভুত অনুভূতি। বাইরে বৃষ্টির শব্দ, থেমে থেমে মেঘের গর্জন। সোহাগ পিয়াসী নিজেদের মতো সময় কাটাচ্ছে, যেন তাদের কখনো সমস্যা হয়নি। পৃথিবীর সব থেকে সুখী দম্পতি। রাতুল জেলের কোণে পড়ে আছে। আধো ঘুমে চৈতির কথা চিন্তা করছে। কেমন অদ্ভুত হয়ে গেল জীবনটা। সবার জীবনকে কি সুখ ধরা দিতে নেই? এই কাহিনীতে দোষীকে? বাড়িওয়ালা, যে নিজের লালসার গোটা একটা পরিবার ধ্বংস করে দিয়েছে? কামনার কাছে নত হয়ে একজনের জীবনকে নরকের মাঝে ঠেলে দিয়েছে? নাকি চৈতি, যে নিজের সমস্যার কথা স্বামীর কাছে খুলে বলতে পারেনি? সে তো চাইলেই আইনের সাহায্য নিতে পারত, তার সমস্যার কথা কাউকে খুলে বলতে পারত, কিন্তু সে তা করেনি। নিজের মাঝে সবকিছু চেপে রাখতে গিয়ে জীবনকে হারিয়ে ফেলেছে। নাকি রাতুল, ছেলেটা কি পারত না কয়েক মিনিট অপেক্ষা করে চৌতির কথা শুনতে? যাকে এতটা ভালোবেসেছে, শেষ মুহূর্তে তার উপর বিশ্বাস ধরে রাখতে। রাগের বশবর্তী হয়ে যে কাজ করে বসেছে, তার শেষ কোথায়? ফাঁসিতে? রাতুলের মৃত্যু কি তার পরিবারের ধস নামবে না? তার বৃদ্ধ মায়ের কষ্টের যাতনায় গুমড়ে গুমড়ে মরবে না? নাকি সোহাগ, যে বন্ধুর কথায় চৌতির মানসিক চাপ বাড়িয়ে দিয়েছে, পিয়াসীকে ছেড়ে চৌতির সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে? যদিও কারণে তবুকে এই ঘনিষ্ঠতায় কোনো অপরাধ নেই।
নাকি পিয়াসী, যে সব কিছু ভুলে স্বামীর সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে? সোহিনীও কি দোষী হতে পারে না? সেও তো কিছু কম করেনি। সমাপ্ত।